হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। সামিমকে গাছে বেঁধে হকি স্টিক দিয়ে পেটাচ্ছে তার গার্লফ্রেন্ড শ্রুতি। শুধু সামিমকে বললে ভুল হবে, সামিমের বন্ধু আজানুরকেও গাছে বেঁধে হকি স্টিক দিয়ে মারছে শ্রুতি। সামিমের অপরাধ, সে শ্রুতির সাথে দেখা না করে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিল, যেখানে সারাটা দিন শ্রুতি সামিমের জন্য অপেক্ষা করেছে। মার্কেট থেকে নতুন পোশাক কিনে এনেছে, নতুন করে সেজেছিল, কিন্তু সেখানে সামিম ফোন বন্ধ করে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে গেছে। একটা বাড়ি মারছে আর একবার করে সামিমের মাথার চুল টেনে ধরছে শ্রুতি। লজ্জায় আর ভয় চিৎকারও করতে পারছে না বেচারা সামিম। মুখ চেপে ধরে সব মার হজম করে যাচ্ছে সামিম, কিছু করারও নেই তার। কিন্তু আর কতক্ষণই বা এভাবে মুখ বুজে মার খেয়ে যাবে? শ্রুতি, প্লিজ এবার অন্তত থামো। আর সহ্য করতে পারতেছি না আমি। আমার পা বোধহয় ভেঙে গেল, আর পারবো না এভাবে মার খেতে আমি। মার খেতে না তোর যত কষ্ট হচ্ছে, তার থেকেও বেশি কষ্ট আজ আমি পেয়েছি। আমার কোনো দোষ ছিল না, সব দোষ এই আজানুরের। ওর জন্য আমি শারমিনকে নিয়ে বের হয়েছিলাম। আবার মনে হয় সামিম কোনো ভুল করলো, তাই তো হকি স্টিক দিয়ে আবারও দিল বা পায়ে বাড়ি। সামিম এবার সহ্য করতে না পেরে দিল চিৎকার। আশেপাশে থাকা মানুষগুলো চিৎকার শুনে দৌড়ে এসে গাছের চারিদিকে ঘিরে ধরলো ঘটনা দেখার জন্য। আবার কোন সাহসে ওই শাওড়া গাছের পেতনির নাম মুখে নিলি? তোর কি মার খেয়ে পেট ভরতেছে না? শ্রুতি, দেখো সবাই আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। দেখো সবাই মনে করতেছে আমরা নিশ্চয়ই ইফটিজিং করেছি, না হলে কোনো চোর। এবার আমাদেরকে ছেড়ে দাও। না, কোনো ছাড়াছাড়ি নাই। আজ সবাই দেখুক কেমন করে বয়ফ্রেন্ডকে সাজা দিতে হয়। কেন গতকাল রাতে বললি আমাকে নিয়ে তুই ঘুরতে যাবি? আর কেনই বা আমাকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে শপিং রেস্টুরেন্টে গেলি তুই? তোর জন্য পথে বসেছিলাম আমি। শ্রুতি, শারমিন আমার মামাতো বোন হয়, আর আমি ইচ্ছে করে তার সাথে যাইনি। তুই যাসনি? তাহলে কে গিয়েছিল শুনি? শ্রুতি, তোমার সাথে ঘুরতে যাব বলে যখন বাসা থেকে বের হয়েছিলাম, ঠিক ওই সময় মা আমাকে শারমিনকে নিয়ে বের হতে বললো। অমনি তুই রাজি হয়ে গেলি, তাই না? না না, ভুল ভাবছো তুমি। আমি যেতে রাজি হইনি, কিন্তু ওই শালা আজানুর মাকে বললো এমনিতেও নাকি আমরা ঘুরতে বের হব, শারমিন আমাদের সাথে গেলেও নাকি কোনো সমস্যা নাই। কি? আজানুর বলেছে এ কথা? না না, আমি তো সেখানে ছিলাম না শ্রুতি। শামীম মিথ্যে বলতেছে তোমার কাছ থেকে বাঁচার জন্য। ওই শালা চুপ কর, আর কোনো কিচ্ছু বলবি না। আমি কোনো মিথ্যা বলতেছি না, ও ও মিথ্যা বলতেছে। শ্রুতি, তুই চুপ থাক। আজানুর, তুই বল সত্যিটা কি? আসলে শামীম ওর মামাতো বোনের সাথে টাঙ্কি মারতে চায়, তাই তো তোমাকে রেখে শারমিনকে নিয়ে বের হয়েছিল। কি? আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে? দাঁড়া, দেখাচ্ছি মজা। আর এখানে যারা ভাই, চাচা, খালু, মামা আছেন সবাই দেখেন এ কেমন বয়ফ্রেন্ড আমার। আজ ওর রক্ষা নেই আমার হাত থেকে। প্রেম করবে আমার সাথে আর ঘুরতে যাবে অন্য কারোর সাথে, তা আমি হতে দিব না। আবারও সামিমকে মারতে থাকলো শ্রুতি। এবার সামিম কেঁদেই ফেললো প্রায়। শ্রুতি আবার সামিমের চোখের জল সহ্য করতে পারে না, সাথে সাথে হকি স্টিক ফেলে দিয়ে দুহাত দিয়ে সামিমের চোখের জল মুছে দিয়ে বাঁধন খুলে দিল, আর সবাইকে রাগ দেখিয়ে এখান থেকে যেতে বলল। সব মানুষ শ্রুতির চোখ রাঙানো দেখে সেখান থেকে চলে গেল। শ্রুতি সামিমকে ধরে একটা বেঞ্চের ওপর বসালো। ইস, তোমার বুঝি খুব লেগেছে তাই না? আমি তো তোমাকে খুব জোরে মারি নাই বাবু। না না, আমার লাগে নাই। তুমি আবার আমাকে জোরে মারতে পারো নাকি? দেখি দেখি কোথায় লেগেছে তোমার। না না, কোথাও লাগেনি। বলেই হলো নাকি যে তোমার লাগে নাই? আমাকে দেখতে দাও, আমি দেখব। এতগুলো মানুষের সামনে মেরেও কি তোমার মন ভরে নাই? এবার রাস্তার সবার সামনে আমাকে ল্যাংটো করে দেখাবে নাকি? আমি কি সেটা বলেছি নাকি? তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে তাই না? ওই থামবে তুমি? কি? তুই আমাকে রাগ দেখালি? এবার তোকে আর ছেড়ে দিব না।
শ্রুতি, আর আমাদের গাছে বেঁধে মেরো না। এমনিতে আমার আর শামীমের অবস্থা খারাপ। তাহলে তোমার বন্ধুকে মানা করো, আমার কথা যেন অবাধ্য না হয় সে। না, আর হবে না, এবার আমাদেরকে যেতে দাও। এখন যেতে দিব না, তার আগে ওকে বলো কাল রাত্রে বাথরুমে বসে বসে মোবাইলে কার সাথে চ্যাটিং করেছে, আর ফেসবুকে ওসব কিসের ভিডিও দেখেছে সে। এবার সামিম ঢোক গিলতে থাকলো। এই মেয়েটা কেমন করে জানে আমি কখন কার সাথে কি করি না করি, আর মোবাইলে কি দেখেছি না দেখেছি। কই কি করলাম কালকে বাথরুমে? আমি কোনো কিছুই তো করি নাই। ওই, তোকে খুব ভালো করেই চিনি আমি, আমার কাছে কোনো মিথ্যে বলার চেষ্টা করবি না তুই, বলে দিলাম। আমি আবার কখন তোমাকে মিথ্যা বললাম? তোর মোবাইল দেখ, আমি দেখিয়ে দিতেছি কি করেছিস আর কি করিস নাই। আমার মোবাইল কেন তোমাকে দিতে যাব আমি? তাহলে বল, কেন সুমাইয়ার সাথে চ্যাটিং করেছিস, আর কেনই বা তাকে প্রেম নিবেদন করেছিস? না না, এমন কিছুই করি নাই আমি, তুমি ভুল ভাবছো। হলে আমার সোনা বাবুটা কোনো ভুল করে নাই। এই সুমাইয়া, এদিকে আয় তো। হ্যাঁ শ্রুতি আপু, বলো। কালকে কি এ তোমাকে মেসেজ করেছে নাকি অন্য কেউ? এই যে আমার মোবাইলটা তোমার হাতে দিলাম, নিজেই দেখো তুমি। বাব্বা লাভ ইমোজি, কিসিং ইমোজি, হার্ট ব্রেকিং ইমোজি, লজ্জা ভরা ইমোজি, এইসব কে করেছে শুনি? আর এমন হবে না, আমাকে ক্ষমা করে দাও। তোকে অনেকবার ক্ষমা করেছি, আর তোর ক্ষমা নেই। প্রতিদিন তুই আমার রুলস ভঙ্গ করিস, প্রতিদিন তুই আমাকে ঠকাস। না না সি, এসব কি বলো তুমি? এমন কিছুই করি না আমি, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করব তোকে একটা শর্তে। তোমার সাথে রাজি আমি, বলো। তুই আর তোর বন্ধু একে অপরের কান ধরে মাঝ রাস্তায় কান ধরে উঠবোস করবি, তাহলে ছাড় পাবি। না না, এমনটা মোটেও করতে পারবো না আমি। তাহলে দুজনে প্যান্ট শার্ট খুলে ওই যে পচা পানি দেখতেছিস, সারা রাত সেখানে থাকবি তোরা। আমি কি দোষ করেছি যার জন্য আমাকে শাস্তি দিতে চাইতেছো তুমি? তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি যা করার করো, আমি গেলাম। এক পা যদি সামনে যাস তাহলে পা তোদের ভেঙে দিব। শ্রুতি প্লিজ, এভাবে সম্মান নষ্ট করো না। করবি কিনা সেটা বল তুই। না না, করতেছি আমরা। গুড বয়। এই, তোরা রাস্তার মাঝে গিয়ে সব গাড়ি আটকে দে, আমার ভোলা ভালা বয়ফ্রেন্ডটা কান ধরে উঠবোস করবে। শ্রুতির কথা মতো কিছু ছেলেমেয়ে রাস্তার মাঝে গিয়ে গাড়িগুলো আটকে দিল। ঠিক রাস্তার মাঝে গিয়ে সামিম আর আজানুর দুজনের কান ধরে উঠবোস করা শুরু করে দিল। লজ্জায় সামিম আর আজানুর কারো দিকে তাকাতেও পারছে না। রাস্তার মানুষগুলোর প্রথমে রাগ হলেও পরে বিনা টিকিটে ওদেরকে জোকারের মতো কার্যকলাপ করতে দেখে হাসতে থাকলো। আর শ্রুতি ওদের দুজনের ওঠা বসা দেখতে থাকলো আর গুনতে থাকলো। সামিম বড়লোক বাবার দ্বিতীয় ছেলে, বড় ভাই আর বড় বোন আছে, তাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে। সামিম কিন্তু মোটেও সাদাসিধে না, কিন্তু দেখলেই সবাই মনে করবে সাদাসিধে, কিন্তু সামিম একটা বদের হাড্ডি। সবার সাথে পারলেও এই একজন আছে যার সাথে সামিম পারে না, সেটা হচ্ছে শ্রুতি। শ্রুতিও বড়লোক বাবার তৃতীয় কন্যা, বড় বোন আর বড় ভাই আছে। বড় বোনের বিয়ে হলেও বড় ভাই বিয়ে করেনি এখনো। সবার চোখের মনি এই শ্রুতি, যখন যেটা চাই তখন সাথে সাথেই সেটা না পেলে বাড়ি মাথায় তুলে রাখে। তাই তো শ্রুতির জন্য সবসময় টাকা পয়সা গাড়ি বাড়ি রেডি করা থাকে, কারণ শ্রুতির কখন কি লাগবে তা বোঝা মুশকিল। আর শ্রুতি শহরের মেয়ে, তাই সে একটু গুন্ডি প্রকৃতির। আর শ্রুতি সবসময় ছেলেদের পোশাক পরবে, কিন্তু ভার্সিটি আর সামিমের সাথে বের হওয়ার সময় মাঝে মাঝে মেয়েদের পোশাক পরে। শ্রুতি যেমন ওর পরিবারের সবার চোখের মনি, ঠিক সামিমও শ্রুতির চোখের মনি। নিজের আত্মা মনে করে সামিমকে। সামিম আর আজানুর দুজনে কান ধরে উঠবোস করতে করতে রাস্তার মাঝেই পড়ে গেল। তাদের আর কোনো শক্তি নেই, শরীর খাটিয়ে উঠবোস করার মতো কাজ করলেও তাতে কোনো লাভ হবে না। ওদের শত মারলেও আর ওরা কান ধরে উঠবোস করতে পারবে না।
শ্রুতি ছেলেগুলোকে বলল শামীম আর আজানুরকে রাস্তা থেকে নিয়ে আসতে, সবাইকে বলল রাস্তা ছেড়ে দিতে। এই একটু সময়ের মাঝেই রাস্তায় অনেক জ্যাম লেগে গেছে। রাস্তা থেকে নিয়ে এসে আবারও দুজনকে বেঞ্চে শোয়ালো। এবার শামীম পানি পানি করতে থাকলো। পানি খাওয়াবো, তার আগে বল, আর কখনো আমার কথার অবাধ্য হবি? আর কখনো অন্য মেয়ের দিকে তাকাবি? আমি ছাড়া অন্য মেয়ের সাথে ঘুরতে যাবি? অনলাইনে কোনো মেয়ের পিকে লাভ রিয়্যাক্ট করবি না? কোনো মেয়ের সাথে চ্যাটিং করবি না? 18+ কোনো ভিডিও দেখবি না? তোমার সব কথা মেনে চলবো, দয়া করে আমাকে একটু পানি দাও, গলাটা শুকিয়ে গেছে। শ্রুতি একজনকে দিয়ে 1 লিটার পানির বোতল আনিয়ে নিল। বোতলের মুখ খুলে বোতল শামীমের হাতে দিতেই শামীম শোয়া থেকে উঠে ঢক ঢক করে সব পানি এক নিমেষেই সবটুকু খেয়ে ফেললো। পানি খাওয়া শেষে শামীমের শরীরে একটু শক্তি আসলো। এবার চোখ তুলে চারিদিকে তাকিয়ে দেখে শ্রুতি, আজানুর আর সে ছাড়া সেখানে অন্য কেউ নেই। শোন, কাল ঠিক সময়ে যেন তোকে ভার্সিটিতে পাই। রাত অনেক হয়েছে, এখান থেকে চুপচাপ বাসায় চলে যাবি। রাতের খাবার খেয়ে লক্ষ্মী ছেলের মতো বিছানায় শুয়ে ঘুমিয়ে যাবি। হাতে আর মোবাইল নিবি না। আর সকাল সকাল ঘুম থেকে উঠে জগিং করবি, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আর তুমি শামীমকে সেফভাবে ওর বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাসাতে চলে যাবে। আমি আবার একা বাসা যেতে পারবো না, আমার ভয় করে। বেশি কথা বললে কিন্তু তোমারও খবর খারাপ আছে। না না, কোনো কিছু বলবো না। শামীমকে ওর বাসায় দিয়ে আমি আমার বাসায় যাব। শ্রুতি শামীমের শার্টের বোতাম আর কলার ঠিক করে দিল, হাত দিয়ে শামীমের মাথার চুল ঠিক করে দিল, শামীমের শরীরে লেগে থাকা ধুলোবালিগুলো ঝেড়ে দিল। তারপর আজানুরকে অন্যদিকে ঘুরতে বলে শামীমের 2 ঠোঁটের মাঝে নিজের 2 ঠোঁট মেলালো। প্রায় 5 মিনিট কিস করার পর শামীমের পুরো মুখে আর কপালে কিস করলো শ্রুতি। তুমি শুধু নামমাত্র শামীম, আর তোমার সব কিছু শুধুই আমার, অন্য কারণ না। তোমার মনের দখলদারি শুধু আমার। তোমার বুকের ভিতরে যে মন আছে, সে মনে শুধু আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। তোমাকে ছাড়া আমি কিছুই বুঝি না। কেন তুমি বারবার এমন করো? নিজেও কষ্ট পাও, আমাকেও কষ্ট দাও। একটু লক্ষ্মী ছেলে হয়ে থাকলে কি হয় তোমার? শ্রুতি আর কোনো কথা না বলে একটা কিস করে সেখান থেকে চলে গেল। শামীম এবার হাঁফ ছেড়ে বাঁচলো। আজানুরও শামীমের দিকে ঘুরে তাকালো। দুজনের ঠোঁটের মাঝে দুষ্টু হাসি। শালি সাইকো একটা, এখানেই তুমি, আবার এখানেই অপমান, এখানে আদর। বৎসের শালি, তোকে কে ভালোবাসবে? আর তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না আমি। শালি দিন দিন তো সাইকো বেড়েই চলছে। কোন নসিবে যে তোর মতো একটা সাইকোকে ভালোবাসতে গিয়েছিলাম সেটা আল্লাহই ভালো জানে। ওর সামনে বলতি কথাগুলো? কত বড় বাপের বেটা তুই! মাথা খারাপ নাকি তোর দোস্ত? হাতিকে কখনো তো সামনে থেকে খেপাতে আর তার নামে বদনাম করতে নেই। চুপ বেটা, আজ তোর জন্য মার খেলাম আর আমার বাপের সম্মান নষ্ট হয়ে গেল। এই মুখ এখন আমি কাকে দেখাবো? কে করবে আমাকে বিয়ে এখন? ওই শালা চুপ, তোর কারণে আরো বেশি মার খেলাম। যদি একটু চুপ থাকতি তাহলে তো বেঁচেই যেতাম আজ। না না, এখন সব দোষ আমার। নিজে তো সাধু তুমি। কত করে মানা করলাম, আমার কথা শুনলি না কেন? তোর কারণে আজ আমার অবস্থা খারাপ হলো। আচ্ছা দেখ এখন কয়টা বাজে। ওরে বাবা, 10টা পার হইছে। আজ আর আমাদের রক্ষা নেই। দুজনে উঠেই যেই না দৌড়ে গাড়ির কাছে যাবে অমনি তাদের সামনে একটা গাড়ি এসে দাঁড় হলো। আজানুর আর শামীমের গাড়িটা আর গাড়ির ভেতর থেকে বের হয়ে আসা মানুষটাকে দেখে ভয় প্যান্টে প্রসাব করার মতো অবস্থা। গাড়িটা আর গাড়ির ভেতর থেকে বের হয়ে আসা লোকগুলো আর অন্য কেউ না, বরং পুলিশের গাড়ি আর পুলিশ। শামীম আর আজানুর ভয়ে চুপসে গেল, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আর বের হবেই বা কেমন করে? পুলিশ অফিসার তো স্বয়ং শ্রুতির বড় ভাই। আল্লাহ ভালো জানে শামীমের সাইকো গার্লফ্রেন্ডের মতো আবার তার ভাইও সাইকো নাকি। এই ছেলে, তোমরা দুজন এত রাতে এখানে কেন? স্যার, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই বসার জন্য এখানে। আমাকে কি বোকা মনে করো? কেন স্যার?
এই তোমরা জানো এটা কোন জায়গা আর রাতে এখানে কি হয়? কি হয় স্যার? এখানে এদের আস্তানা রাতের বেলা, আর তোমরা বলো এখানে এসে বসেছো এমনি। বিশ্বাস করেন স্যার, আমরা অমন পরিবারের ছেলে না, আর এসব কাজ বাপের জীবনও করি নাই। আমাদের কি বোকা মনে করেছো তোমরা নাকি? আর তোমাদের দুজনের গায়ে এত ধুলাবালি কেন? স্যার দেখেন, আমরা কোনো কিছুই করি নাই। প্রথম প্রথম সবাই মিথ্যা বলে, ডান্ডা দিয়ে বাড়ি দিলে সব সত্যি বের হবে। দেখেন এখানে আমরা ছাড়া আর কেউ নাই, আর ওরকম কাজ করলে তো এসেই ধরতেন। আর আমার বাবা শহরে নামকরা ব্যবসায়ী। আমরা যদি ওরকম ছেলে হতাম তাহলে হোটেলে যেতাম, ফুটপাতে এসব করতাম না, তাও আবার 2 টাকার মেয়েগুলোর সাথে। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নাহলে থানায় ভোট দেবো বলে দিলাম। শ্রুতির ভাইয়ের মানে পুলিশ অফিসারের বলতে দেরি, আজানুর আর সামিম যেতে দেরি করলো না। দুজনে কিছু দূর দৌড়ে যাওয়ার পর একটু থামলো। সেখানে দুজনে কোমর হেলিয়ে মাথা নিচু করে হাঁপাতে থাকলো। আর একটু হলে বুঝি দম বন্ধ হয়ে মারা যেত। বড় বাচ্চা বেঁচে গেছে দুজনে। তোর কারণে আজ এমনটা হলো। তোকে কতবার মানা করেছি মুখ বন্ধ রাখবি, তা না করে কি করে বসলি তুই? মুখ না করলে শ্রুতির হকি স্টিকের মার আরো খেতাম। তাই বলে তুই বলে দিবি সাইকো মেয়েটাকে? আর ওর ভাইটাও একটা সাইকো, না জানি আমার কপালে কোন শনি আছে। তোকে কে বলেছে শ্রুতির সাথে প্রেম করতে, প্রেম নিবেদন করার জন্য? এটাই ভুল ছিল জীবনে আমার। চল বাসে যাব, কালকে অনেক কাজ পড়ে আছে আমার। আজানুর সহ ওরা ওদের বাসায় গেল। আজানুর সামিমকে ওদের বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেল। সামিম বাসায় ঢোকা মাত্র ওর মা আর ভাবি ওর সামনে এসে দাঁড়ালো। এই এত রাত পর্যন্ত কোথায় ছিলি তুই? ওই তো আজানুর সহ একটু ঘুরতে গেছিলাম আর কি। কেন রে, রাতে এত কিসের ঘোরাঘুরি তোর? হ্যাঁ মা তুমিও না? আচ্ছা ভাবি ভাত খাবো। তুই বস, খেতে দিচ্ছি। তোর জন্য শারমিনও না খেয়ে বসে আছে। কেন শারমিন কিসের জন্য খায়নি? তোর সাথে খাবে বলে। আচ্ছা ডাক দাও ওকে দ্রুত। শারমিন আর সামিম দুজনে পাশাপাশি বসে খেতে লাগলো। সেই সময় সামিমের মা বলল শারমিনকে একেবারের জন্য এই বাসায় রেখে দেবে, মানে হলো সামিমের বউ করবে। এই কথা শুনে সামিম হেঁচকি দিয়ে উঠলো। এটা কি বললো তার মা? এই কথা যদি ওই সাইকো গার্লফ্রেন্ডটা শোনে তাহলে সামিমের খবর করে ছেড়ে দেবে। কোনো রকমে খেয়ে সামিম কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে মোবাইল টেপা শুরু করে দিল। সামিম ফেসবুকে অন্য একটা মেয়েকে পটানোর চেষ্টা করছে এবং মেয়েটা পটেও গেল। সে সামিমকে একটা ঠিকানা দিল, সেখানে গিয়ে দুজনে মিট করবে আর কি। পরের দিন সামিম সময় মতো ভার্সিটি চলে গেল। শ্রুতি আগে থেকেই ভার্সিটি এসে বসে আছে। সামিম শ্রুতিকে দেখেও না দেখার ভান করে তার ক্লাসের দিকে যেতে লাগলো। শ্রুতির এবার অনেক রাগ হলো, তাই দৌড়ে গিয়ে সামিমের সামনে দাঁড়ালো। এভাবে চলে আসলে যে? আমি যে তোমার জন্য সেই সকাল থেকে বসে আছি, আর তুমি কেন আমার সাথে দেখা না করে চলে আসলে? তোমাকে কে আসতে বলেছে এত সকালে? আর তুমি কোথায় ছিলে তা তো দেখি নাই আমি। মিথ্যে বলবে না আমাকে। দেখেও না দেখার ভান করে চলে আসছো তুমি। আর আজ এত সুন্দর করে সেজে এসেছো কেন তুমি? আমি কি এমন সেজেছি শুনি? আর আমার ইচ্ছে হয়েছে বলে আজ একটু ভালোভাবে এসেছি আমি। স্বামী, কোথাও আমাকে ঠকাচ্ছ না তো তুমি? তোমাকে ঠকাতে যাব কেন আমি? যদি ঠকানোর চেষ্টা করো তাহলে কপালে শনি আছে তোমার। আর এটা মনে রেখো, তোমার উপর সব অধিকার শুধু আমার, আর কারণ না। এমন সময় সামিমের ক্লাসমেট সুমাইয়া সামিমের কাছে এগিয়ে আসলো। সাথে অবশ্য আজানুর এবং আরো কয়েকজন আছে। সুমাইয়া এসেই সামিমের গা ঘেঁষে দাঁড়ালো। এটা দেখে শ্রুতির অনেক রাগ হলো, কিন্তু সিনিয়র দেখে কিছু বলতে পারছে না। ওয়াও শামিম, আজ তোকে হিরো লাগতেছে। মন তো চাচ্ছে তোকে কাঁচায় খেয়ে ফেলি। ইস, কি চুলের স্টাইল, শার্টের কলারটা অনেক সুন্দর। আচ্ছা চল দুজনে অনেক লং ড্রাইভে যাই, তোর যা খুশি তাই করিস। আমারও ইচ্ছে করে তোর সাথে কিছু একটা করি আমি। তাহলে চল আজকে লিটনের ফ্ল্যাটে যাই দুজনে।
সবাই যেখানে হাসাহাসি করছে, শুধু আজানুর আর শ্রুতির মুখে হাসি নেই। আজানুরের মুখে ভয়ের ছাপ, আর শ্রুতির পুরো শরীর রাগে গিজগিজ করছে। আজানুর বুঝতে পেরে সামিমকে চোখ দিয়ে ইশারা করতে থাকলো, কিন্তু বেচারা সামিম কিছুই বুঝতে পারলো না। সে আর সুমাইয়া নিজেদের মাঝে হাসি তামাশা করেই যাচ্ছে। এইদিকে ওরা যতই হাসি তামাশা নানা রকম কথা বলছে, ততই যেন শ্রুতির রাগ বেশি হচ্ছে। ক্লাসের সময় হলে সবাই যে যার ক্লাসে যায়। শ্রুতি ক্লাসে গিয়ে পড়ায় মন বসাতে পারছে না, আর মাথায় শুধু সুমাইয়া আর সামিমের বলা কথাগুলোই বাজছে। পারলে এখানেই ক্লাস টিচারের মাথা ফাটিয়ে দেয়। শালা এতক্ষণ লাগে ক্লাস করতে, তাড়াতাড়ি শেষ কর না। শ্রুতির রাগ সবাই ভালো করে জানে, কখন কি করবে সেটা সে নিজেও জানে না। শ্রুতিকে তাই কেউ অত সহজে কিছুই বলতে পারে না। ক্লাস শেষ করে শ্রুতি বাইরে বের হয়ে দেখে সুমাইয়া সামিমের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। শ্রুতির এবার রাগের বাঁধ ভেঙে গেল। অনেক সহ্য করেছে, আর না। শ্রুতি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সামিমের কাঁধ থেকে সুমাইয়ার হাত সরিয়ে সামিমের মাথার চুল এলোমেলো করে দিল, শার্টের বোতামগুলো খুলে দিল। শ্রুতি এবার নিজের ঠোঁটের লিপস্টিক সামিমের মুখে মাখিয়ে দিল। সেখান দিয়ে একটা ছেলে বোতলে করে পানি পান করতে করতে যাচ্ছিল, তার মুখ থেকে পানির বোতলটা কেড়ে নিয়ে সুমাইয়া যে কাঁধে হাত রেখেছিল সেখানে ঢেলে দিল। শ্রুতির এমন কাণ্ড দেখে সবাই অবাক হলেও আজানুর অবাক হলো না। আজানুর জানে আজ সামিমের কপালে শনিই আছে। এসবের মানে কি শ্রুতি? এই মেয়েটার সাহস কি করে হয় তোমার প্রশংসা করার? ও কেমন করে বলে তোমাকে কাঁচায় খাবে লিটনের ফ্ল্যাটে, আর তোমাকে নিয়ে লং ড্রাইভে যাবে? শ্রুতি, সুমাইয়া আমার ফ্রেন্ড হয়, আর সুমাইয়া একটু মজা করি সবার সাথে। কই, আমার তো কোনো ছেলে বন্ধু নাই, তাহলে কেন তোমার মেয়ে বন্ধু থাকবে? কই, আমি তো কোনো ছেলে বন্ধুর সাথে মিশি না, গা ঘেঁষে দাঁড়াই না। তোমায় কি মানা করেছি নাকি আমি? তোমার যদি কারোর সাথে প্রেম করতেও ইচ্ছে করে তাহলে করো না। মানা কে করেছে তোমাকে? তোমার খুব সাহস বেড়ে গেছে, তাই না? শ্রুতি এবার সবার সামনে সামিমকে কিস করা শুরু করে দিল। হঠাৎ এমন হবে সামিম তা কখনো ভাবতেও পারেনি। অনেকক্ষণ পর শ্রুতি সামিমের ঠোঁট ছেড়ে দিল। সামিমের ঠোঁটের অনেকটা অংশ কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। সামিম যেই না হাত দিয়ে রক্ত মুছতে যাবে, ঠিক সেই সময় শ্রুতি সামিমের হাত ধরে ফেললো। আমি থাকতে তুই কেন হাত দিয়ে মুছতে যাবি রক্ত? যন্ত্রণা করতেছে খুব। শ্রুতি এবার নিজের ঠোঁট দিয়ে সামিমের ঠোঁট থেকে ঝরে পড়া রক্ত শুষে নিতে থাকলো, আর নিজের মুখের আভা দিতে থাকলো। এতে একটু হলেও সামিমের ঠোঁটের যন্ত্রণা কম হচ্ছে। কিন্তু চারিদিকে যে সবাই বিনা টিকিটে মুভি দেখছে সেটা দুজনের একজনেরও খেয়াল নেই। আজানুর একটু জোরেই বলল, এভাবে বিনা টিকিটে আর কতক্ষণ সবাইকে মুভি দেখাবে দুজন? শ্রুতি সামিমকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো, আর মাথা উঁচু করে সব মেয়েগুলোকে বলছে, শামিম শুধু আমার, ওর দিকে যে নজর দিবে তার অবস্থা খুব ভয়াবহ হবে বলে দিলাম। শামিমের সব কিছুর প্রশংসা শুধুমাত্র আমি করব, আর কেউ না। আর সবাই কান খুলে শুনে রাখো, শামিম শুধু আমার। শামিম আমার ভালোবাসা, আমার সব কিছু। আর ওর দিকে তাকানো বা ওর বাবার টাকা দেখে যদি কেউ ওকে ভালোবাসার কথা বলো, তাহলে তার কি করব বুঝতেই পারতেছ। তাই বলে তুমি জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে এভাবে বিহেভ করবে? ওই আপনার সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডকে এসব বলার? আপনি ওর ফ্রেন্ড বলে বেঁচে গেলেন, ফ্রেন্ডের মতো থাকবেন। আর কি চাহিদা আছে না আছে সব আমি পূরণ করব। ওর ফ্রেন্ড হন, ঘুরতে যান, সমস্যা নেই, কিন্তু গা ঘেঁষে দাঁড়াবেন কেন? হ্যাঁ, ওকে খারাপ অফার করবেন কেন? শ্রুতি প্লিজ থামো এবার তুমি। আর তুই কেনই বা এই মেয়ের কথার সাথে তাল মেলাস? তোর খুব ইচ্ছা মেয়েদের সাথে মেলামেশা করার, তাই না? তোর সব শখ মিটিয়ে দেবো আজ আমি। শ্রুতি প্লিজ, তুমি তোমার ক্লাসে যাও, আর দেখো শামিমের যা অবস্থা হয়েছে, হয়তো সে এখানে থাকতে পারবে না। তুমি চুপ করো। তোমার বন্ধুর সাহস কি করে হয় আমি থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে এসব বলার?
ফ্রেন্ড হয় তাই তো মজা করেছে, এসব নিয়ে কি এমনটা করা ঠিক? হ্যাঁ ঠিক, ও শুধু আমার আর কারণ না। ওর সাথে ওইরকম মজা আমি করব, অন্য কেউ না। ফ্রেন্ড হয়, পড়াশুনোর কথা বলবে, বিপদে পড়লে সাহায্য করবে, তাই বলে এইসব কি? এইসবের কারণে তো কত খারাপ কিছুই হয়। বউ থাকতেও বান্ধবী যখন এইসব কথা বলে তখন বউয়ের প্রতি ভালোবাসা কমে যায়, ঠিক সেই সময় খারাপ কিছুই হয়, বুঝলে তুমি? হুম, বুঝেছি, কিন্তু আমাদের ফ্রেন্ডগুলোর মধ্যে এইসব নাই। সবাই বলে কিছু নাই, কিন্তু পরে এইগুলোই কাল হয়। চিনি কোনো বয়ামে রাখো, পিঁপড়া পাবে না, কিন্তু যখন খোলা জায়গায় রাখবে তখন দেখবে সেই চিনি খেতে কত পিঁপড়ার আগমন ঘটে। তাই বলে কি আমিও খারাপ নাকি? তোমার মতো মেয়েরাই খারাপ মাইন্ডের হয়ে থাকে, বুঝলে তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি খারাপ মাইন্ডে। নিজের জিনিসের ভাগ অন্য কাউকে দিতে রাজি না আমি। আর যা কিছুই করি না কেন তোমাকে পাবার জন্যই, আর তোমার নামে যেন কেউ খারাপ কিছু বলতে না পারে তার জন্য। আজানুর, চল চলে যাব, থাকবো না এখানে আর। যাচ্ছ যাও, সময় মতো আমার সাথে দেখা না করলে বাসা থেকে তুলে নিয়ে আসবো বলে দিলাম। আমি শ্রুতি, কেমন সেটা সবাই ভালো করেই জেনে গেছে। সামিম আজানুরকে সাথে করে নিয়ে আসলো। সামিম তো আসার সময় লজ্জায় মুখ তুলে কারো দিকে তাকাতে পারেনি। এই সাইকো মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে। তুই ভালো হলে তো আর এমন কিছু করতো না। কেন এত মেয়েদের সাথে মিল রাখতে হবে? আরে বেটা, এটাই তো সময় এনজয় করার। এই সময় যদি মজ মাস্তি না করি তাহলে কি বিয়ের পর করবো নাকি? ছাত্র জীবন বড়ই সুখের, যদি না আসতো জীবনে পরীক্ষা। কিন্তু আমার বেলায় পরীক্ষার সাথে সাথে একটা সাইকো জুটেছে। ছাত্র জীবন তো সবাই অনেক কিছুই করে, তাই বলে কি আমি করতে পারবো না? থাক ভাই, এত কিছু করতে হবে না, আর পারলে নিজেকে শুধরে নে, তাহলে সব ঠিক থাকবে। শোন, বিকালে এই জায়গায় যাব, একটা নতুন মেয়ে পড়িয়েছি বুঝলি। কয়দিন প্রেম করবো, তারপর ছেড়ে দেবো। তুই মরেছিস, যদি একবার শ্রুতি জানে তাহলে তোর কপালে শনি আছে। জানবে কেমন করে? আমার ফোন বন্ধ থাকবে, ট্যাগ করতেও পারবো না। আচ্ছা তুই যা, আমি বাসায় গেলাম। সামিম বাসায় এসেই সারমিনের সামনে পড়লো। সারমিন অনেক প্রশ্ন করলো, কেমন করে হলো, কি করে হলো, গেলে তো ভালো হয়ে, আসলে কেন কাক ভেজা হয়ে। সামিম সারমিনকে নানা রকম মিথ্যে বলে নিজের রুমে আসলো, সাথে সাথে সারমিনও চলে আসলো। তুমি আমার রুমে আসলে কেন? আর কয়দিন পর রুমটা আমার নিজের হবে, বুঝলে? তোমার কেন হবে? আরে কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে, আর আব্বু আম্মু পরের সপ্তাহে আসবে আমাদের বিয়ের কথা বলার জন্য। গাছে কাঁঠাল গোপে তেল। মানে? কিছু না, বের হওয়ার রুম থেকে, আমি ফ্রেশ হবো এখন। চলো না দুজনে একসাথে গোসল করি। এসবের মানে কি? যাও বলতেছি এখান থেকে। সামিম সারমিনের হাত ধরে রুম থেকে বের করে দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিল। তারপর একটু খেয়ে সেই মেয়েটার সাথে দেখা করার জন্য বের হলো। কিন্তু সেখানে গিয়ে যাকে দেখলো তাকে দেখে সামিম অবাক, এবং তাকে আশা করেনি সামিম। আর মেয়েটা হলো, সামিমের সামনে যে মেয়েটা আছে সেটা আর কেউ নয়, বরং সামিমদের ভার্সিটিতে পড়া একটা মেয়ে। তাকে দেখে তো অবাক সামিম, ছেলেদের ক্রাশ এই মেয়েটা। আর মেয়েটাও সামিমকে দেখে অবাক, কারণ মেয়েটা মনে মনে সামিমকে অনেক পছন্দ করে। দুজনে দুজনের কাছাকাছি এগিয়ে আসতে থাকে, এসেই দুজনে একসাথে বলে, আপনি, তুমি? তার মানে ফেসবুকে সেই মেয়েটা তুমি? তাহলে নামটা অন্য দিছো, আর প্রোফাইল পিক বোরকা পরা দিছো কেন? আর বলবেন, সবাই মেসেজ করে কথা বলে, তাই প্রোফাইল পিক বোরখা পরা একটা মেয়ের দিচ্ছি। আর সবাইকে বলি আমি খাস পর্দা করি। তোমাকে সরাসরি দেখে আর ফেসবুকে কথা বলে যা বুঝলাম আর কি। কি বুঝলেন আপনি? অনেক পার্থক্য, আর অনেক মডার্ন তুমি, দেখতে রসগোল্লার মতো। এইভাবে বলবেন না, আমার লজ্জা করে। আচ্ছা তাহলে চলো সামনের ওই রেস্টুরেন্টে গিয়ে বসি আর কথা বলি।
সামিম আর মেয়েটার সামনে থাকা রেস্টুরেন্টে গিয়ে কর্নারের সিটে বসলো। দুজনে খাবার অর্ডার করলো। দুজনের হার্টবিট দ্রুত ওঠানামা করছে। সামিমের ভয় আর মেয়েটার সামিমকে দেখে, কারণ মেয়েটা তো সামিমকে মনে মনে পছন্দ করে, আর সামিম ভয়ে আছে এখানে না শ্রুতি চলে আসে। দুজনে খাবার খেতে থাকে আর মাঝে মাঝে দুজন দুজনের দিকে তাকায়, আর লজ্জায় ভয় দুজনের চোখ নিচে নামিয়ে ফেলে। খেতে খেতে দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। আপনি কি সত্যিই আমাকে পছন্দ করেন নাকি আমার সাথে মজা করতেছেন? আরে কি যে বলো তুমি, তোমার সাথে মজা করতে যাবো কেন? না মানে, আপনি অনেক বড় ঘরের ছেলে আর অনেক মেয়ে তো আপনার উপর ক্রাশ খায়, সেখানে তো আমি কিছুই না। এটা কোনো কথা হলো নাকি? তোমাকে পছন্দ হয়েছে বলেই তো এখানে এসেছি, আর তোমার সাথে বসে খাবার খাচ্ছি। আপনাকে কিন্তু আজ সেই সুন্দর লাগতেছে। আচ্ছা, কি কি সুন্দর লাগলো আমার? না মানে, চুলের স্টাইল খোঁচা খোঁচা, দাড়ি গালে টোল পড়ে মেয়েদের মতো, আর ঠোঁট দুটো কমলা কোয়ার মতো। এই কথা শুনে সামিম হাসতে থাকলো। এক নিমিষেই ভয় উধাও হয়ে গেল। সামিম এবার নিজের শার্ট হাত দিয়ে নাড়াচাড়া করে ঠিক করতে লাগলো। আমি কি তোমার হাত ধরতে পারি? বলতে দেরি, মেয়েটার হাত দিতে দেরি হলো না। সামিম আর মেয়েটা দুজনের হাত ধরে আছে আর চোখে চোখ রেখে কথা বলছে। আচ্ছা, তোমার আইডিতে যে নামটা আছে এটা কি রিয়েল নাম নাকি? না না, ওটা আমার নাম হবে কেন? আমার নাম তো ইরা। ওয়াও, অনেক সুন্দর নাম তোমার। আচ্ছা, আমার তো একই ভার্সিটিতে পড়ি। যদি আমাদের সম্পর্কের কথাটা সবাইকে বলে দিই তাহলে কি কোনো সমস্যা হবে আপনার? আরে সমস্যা হবে কেন? তখন বরং খুশি হব, কারণ তখন আর তোমার পিছনে কোনো ছেলে ঘুরঘুর করবে না। আমিও চাই না আপনার পিছনে কোনো মেয়ে থাকুক করে। আচ্ছা, তোমার বাবা কি করেন? আমার বাবা সরকারি চাকরি করেন। তোমাদের বাসায় কি কি আছে? আর বলতে পারলো না বেচারা সামিম। পেছন থেকে সামিমের মাথায় চুল ধরে টান দিয়ে বসা থেকে টেনে তুললো। আকস্মিক এমন হওয়াতে সামিম ঘাবড়ে গেল। নিমেষেই সামিমের মুখের হাসি উধাও হয়ে গেল শ্রুতিকে দেখে। আজ আর রক্ষা নেই, আল্লাহ ভালো জানে আজ নসিবে কি আছে। শ্রুতির দিকে তাকাতেও ভয় পাচ্ছে সামিম, কারণ শ্রুতি রেগে পুরো লাল হয়ে গেছে আর শ্রুতির চোখ দিয়ে আগুন ঝরছে। 3-4টে মেয়েও শ্রুতির পেছনে আছে। তাদেরকে শ্রুতি ইশারা করলো ইরাকে ধরতে। পুরো রেস্টুরেন্টের মানুষ অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। এই মেয়ের এত সাহস যে রেস্টুরেন্ট ভর্তি মানুষের সামনে একটা ছেলের মাথার চুল ধরে টেনে তুলেছে, আর রাগে গিজগিজ করছে শ্রুতি। শ্রুতি সামিমকে চুল ধরে টানতে টানতে রেস্টুরেন্টের বাইরে নিয়ে আসলো। সেখান থেকে একটা জায়গায় দুজনকে নিয়ে গেল শ্রুতি। ওই তুই গিয়ে ওই পচা ডোবা থেকে কাদা সহ 1 বালতি পানি নিয়ে আয়। আর তুই দোকান থেকে সবচেয়ে কম দামি ব্লেড নিয়ে আয়। আর তুই দোকান থেকে রশি নিয়ে আয়। আর তুই ইরা না ফিরা, ওকে পিছন থেকে 2 হাত ভালো করে ধরে থাক। শ্রুতির কথা শুনে মেয়ে 3টে চলে গেল পচা পানি, ব্লেড আর রশি নিয়ে আসার জন্য। তুমি ওদেরকে এসব নিয়ে আসার জন্য পাঠালে কেন? আগে নিয়ে আসুক, তারপর সব কিছু বুঝতে পারবি তুই। আচ্ছা আসুক, ততক্ষণে আমার মাথার চুল ছেড়ে দাও, খুব ব্যথা করতেছে মাথাটা আমার। এরপর আর ব্যথা করবে না, একটু অপেক্ষা কর, তোর মাথার সব চুল আজ শেষ হবে। মানে কি বলতেছো এসব তুমি? আমার মাথার চুল কি হবে আবার? ওয়েট কর, দেখতেই পাবি। আসুক ওরা। আমাকে আপনি ছেড়ে দেন, আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? আর আপনি বা কেন আমাদের দুজনকে এভাবে রেস্টুরেন্ট থেকে বের করে আনলেন? আই মে চুপ কর, না হলে এখানে খুন করে গুম করে দিব। তোর খুব সাহস, আমার বয়ফ্রেন্ডের হাতে হাত রেখে কথা বলিস, খাবার খাস। কে আপনার বয়ফ্রেন্ড শুনি? এই যে যাকে ধরে রেখেছে মাথার চুল ধরে, সে। সামিম,
উনি কি বলতেছে এসব? ওই মেয়ে, চুপ থাকতে বলেছি। আর শামীম কি করবে সব নিজের চোখেই দেখতে পারবি আর বুঝতেও পারবি। না, আমি বিশ্বাস করি না শামীম। আমার বয়ফ্রেন্ড আপনার না। ওই, এই ইরানা ফিরা, এর মুখে টেপ লাগা, না হলে ওর মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। ইরাকে ধরে রাখা মেয়েটা পকেট থেকে টিপ বের করে ইরার মুখে লাগিয়ে দিয়ে আবার তার দুহাত পেছন থেকে ধরে রাখলো। এর মাঝে বাকি তিনজন রশি, ব্লেড আর পচা জল নিয়ে আসলো ডোবা থেকে। এখন রশি দিয়ে করব বল শ্রুতি? তার আগে একটা চেয়ার নিয়ে আয়। মেয়েটা দৌড়ে গিয়ে একটা চেয়ার নিয়ে আসলো। শ্রুতি সেই চেয়ারে শামীমকে বসালো। এবার রশি দিয়ে আমার এই বদ বয়ফ্রেন্ডকে বাঁধ। মেয়েটা শ্রুতির কথা মতো শামীমকে চেয়ারের সাথে বেঁধে দিল। শ্রুতি শামীমের মাথার চুল ছেড়ে দিয়ে শামীমের সামনে চলে আসলো। এবার শামীম মনে মনে শান্তি পেল। উফ, বড় বাচ্চা বেঁচে গেছি এমন ভাব করছে। কিন্তু শামীমের ভয় হচ্ছে, আজও বুঝি শ্রুতি তাকে হকি স্টিক দিয়ে পেটাবে। কি বলছিল মেয়েটা তোকে? তোর ঠোঁট কমলার খোলার মতো, তাই না? না না। কি না না করতেছিস? এইবার দেখ আমি কি করি। শ্রুতি একটা পা শামীমের দু পায়ের মাঝে মানে চেয়ারের ওপর রেখে নিজের মাথাটা শামীমের মুখের কাছে করে শামীমের ঠোঁট দুটো নিজের ঠোঁটে দখল করে নিল। শামীম তো মনে মনে অনেক খুশি। এভাবে 2 মিনিট সুন্দরভাবে কিস করার পর শ্রুতি তার দাঁতের সব শক্তি দিয়ে শামীমের ঠোঁট কামড়ে ধরলো। হাত বাঁধা অবস্থায় থাকায় শামীম শ্রুতিকে সরাতে পারল না। বেচারা শামীমের ঠোঁট কেটে পানির মতো রক্ত ঝরতে থাকলো আর ঠোঁট দুটো খুব ব্যথা করতে লাগলো। মনে হচ্ছে এই বুঝি শ্রুতি তার 2 ঠোঁট দিয়ে শামীমের ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবে। মনের শান্তি না মেলা পর্যন্ত শ্রুতি শামীমের ঠোঁট অনেকক্ষণ কামড়ে ধরেছিল। শামীমকে ছেড়ে দিয়ে শ্রুতি হাঁপাতে থাকলো। শ্রুতির ঠোঁটের চারপাশে শামীমের ঠোঁটের রক্ত লেগে আছে। হাতের উল্টো পিঠ দিয়ে শ্রুতি রক্ত মুছে ফেললো। শামীম ব্যথার চোটে আর ঠোঁট থেকে রক্ত থুতনি দিয়ে বুকে পড়তে থাকলো। শামীম প্রায় কেঁদে ফেলার অবস্থায়। এরকম রূপ কখনো শ্রুতি সে দেখেনি। আর কি বলছিল ইরানা ফিরা? তোর গালে মেয়েদের মতো চোল পড়ে, তাই না? না না, এসব বলে নাই সে। বাবুটা আমার দেখে সত্যিটা মিথ্যে বানাচ্ছে। শামীম বুঝে গেল আজ আর রক্ষা নেই তার। শ্রুতি এবার এসে শামীমের যে গালে টোল পড়ে সেখানে ইচ্ছা মতো নিজের সব শক্তি দিয়ে কামড়ে ধরলো। আর শামীম ব্যথার চোটে চোখ বন্ধ করে খুব জোরে চিৎকার করতে লাগলো। যে কয়টা দাঁত দিয়ে শ্রুতি শামীমকে কামড়ে ধরেছিল সব কটা দাঁত গাল ফুটো করে দিয়েছে আর গাল থেকেও রক্ত ঝরছে। অনেকক্ষণ কামড়েছিল, যতক্ষণ না গালের প্রতি রাগটা কমে, ঠিক ততক্ষণ পর্যন্ত। আর কি বলছিল? সব মেয়ে ক্রাশ খায় তোর উপরে, দেখতেও সুন্দর তুই, তাই না? আর কি তোর খোঁচা খোঁচা দাড়ি। এবারের মতো শ্রদ্ধা ও শ্রুতি, আর এমন হবে না। আমি ভুল করেছি। জীবনে আর কোনো মেয়ের দিকেও তাকাবো না, কারোর সাথে দেখাও করবো না, কাউকে নিয়ে ঘুরতেও যাবো না। তোমার সব কথা আমি মেনে চলবো। আমাকে আর কষ্ট দিও না। আহারে আমার বাবু সোনাটার খুব কষ্ট হচ্ছে বুঝি, তাই না? তোর থেকেও আমার বেশি কষ্ট হচ্ছে যখন তুই এই 12 ভাতারি মেয়েটার সাথে দেখা করেছিস, একসাথে বসে খাবার খাইছিস, তোর হাত ধরেছে, তোর প্রশংসা করেছে। একটা বার কি তোর মনে আমার নামটা জাগে নাই? আমার কথা মনে পড়ে নাই? কেমন করে তুই আমাকে ছেড়ে এমন একটা মেয়ের সাথে এইরকম করে দেখা করতে পারলি, প্রেম নিবেদন করতে পারলি? আর এমন হবে না। আর এরা খারাপ মেয়ে না তো। খারাপ মেয়ে না, তাই না? তুই ওকে কতটা চিনিস যতটা আমি চিনি? শোন, ও একটা বাজারের মেয়ে। মানুষ যেমন কাপড় চেঞ্জ করে ঠিক সেইভাবে সে ছেলে চেঞ্জ করে।
আর শহরের সব বড় বড় ঘরের ছেলেদের সাথে যে কতবার বিছানা শেয়ার করেছে তা সে নিজেও জানে না। শুধু কি বিছানা শেয়ার, তাদের নোংরা ভিডিও ফুটেজ তৈরি করে ব্ল্যাকমেল করত আর সবার থেকে ইচ্ছা মতো টাকা হাতিয়ে নিত। কি এত বড় ধোঁকা আমার সাথে? ওই পচা পানির বালতি আমার বাবুটার মাথার উপরে ঢেলে দে। না না, এটা করতে পারো না তুমি, আমি কথা দিচ্ছি আর এমন হবে না, প্লিজ ছেড়ে দাও আমাকে তুমি। শ্রুতির বলতে দেরি, কিন্তু মেয়েটা পচা পানির বালতি শামীমের মাথায় ঢালতে দেরি করলো না। এমন দুর্গন্ধ যে চারিদিকে ছড়িয়ে গেল আর শামীম বমি করে ফেললো। ওই ব্লেডটা দে আমাকে, আমার বাবুটার মাথা আর খোঁচা খোঁচা দাড়ি কেটে দে। না না শ্রুতি, চুল আমার খুব পছন্দের, এটাই করো না, তাহলে বাসা যেতে পারবো না, মানুষ আমাকে খারাপ মনে করবে। এসব করো না আমার সাথে, প্লিজ দয়া করো আমাকে। এই তোরা আমার বাবুটাকে শক্ত করে ধর, যেন নড়তে না পারে, বুঝলি? তিনজন গিয়ে শামীমকে শক্ত করে ধরলো, কেউ মাথা, কেউ কাঁধ, কেউ গলা। শ্রুতি ব্লেড বের করে মাথা ন্যাড়া করা শুরু করে দিল। শামীম বারবার বলছে, এসব করো না, আমাকে দেখতে খারাপ দেখাবে, বাসায়ও যেতে পারবো না, বাসা থেকেও জিজ্ঞেস করলে কাকে কি বলবো? শ্রুতি বলছে, বলবি তোর গার্লফ্রেন্ড এমন করেছে, অন্য মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম বলে। শ্রুতি মাথা ন্যাড়া করছে আর শামীম মানা করছে। মাঝে মাঝে শরীরের সব শক্তি দিয়ে নড়াচড়া করছে। নড়াচড়া করা ফলে মাথার অনেক জায়গায় কেটে গেছে আর মাথায় অনেক চিনচিন ব্যথাও হচ্ছে শামীমের। মাথা ন্যাড়া করার পর এবার শামীমের মুখে ভালো করে একটা শ্যাম্পু মাখিয়ে সেই কম দামি ব্লেড দিয়ে সেভ করা শুরু করে দিল শ্রুতি। শামীমের ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেল, গালেও অনেক জায়গায় কেটে গেছে আর শামীমকে দেখতেও পাগল পাগল আর অদ্ভুত লাগছে। তা দেখতে পেয়ে শ্রুতি অনেক খুশি হলো। শামীমের মুখ ঠোঁট দিয়ে শুধু রক্ত বের হচ্ছে আর তা দেখে শ্রুতি বিজয়ের হাসি হাসছে। এবার ওই ইরাকে ধর, ওর মাথাও ন্যাড়া করব আর ওর মুখে ব্লেডের দাগ দিব, দেখি এরপর কেমন করে ছেলেদের ও ফাঁদে ফেলে। সবাই এবার ইরাকে ধরলো। ইরার মুখ বাঁধা থাকায় মুখ দিয়ে কিছু বলতে পারছে না, শুধু মাথা নাড়িয়ে না না করছে। শ্রুতির কি এসব শোনার ইচ্ছা আছে নাকি? শ্রুতি তো শামীমের জন্য পাগল আর শামীমকে পেতে শ্রুতি সবকিছু করতে পারে। এবার একজন পচা ডোবার পানি নিয়ে এসে ইরার মাথায় ঢেলে দিল আর শ্রুতি ইরার মাথার চুল এলোমেলো ভাবে ন্যাড়া করতে থাকলো, যাতে ইরাকে পাগলা গারদের পাগলি মনে হয়। ইরাও বমি করেছে আর ইরারও চোখ দিয়ে পানি ঝরছে। এবার ব্লেডের মাথা দিয়ে গালের একপাশে কেটে দিল শ্রুতি আর ইরাকে এখন সুন্দরী না বিশ্রী দেখাচ্ছে। ইরার সাথে এমন করার ইচ্ছে ছিল না শ্রুতির, কিন্তু এই ইরার জন্য শ্রুতির মামাতো ভাইয়ের সংসার আর তার কেরিয়ার নষ্ট হয়ে গেছে, তাই একসাথে সব ক্ষোভ ইরার উপর ঝেড়ে দিল শ্রুতি। ইরা যখন দেখছে ওর অবস্থা আরো খারাপ হবে, তাই সে জ্ঞান হারিয়ে ফেলার নাটক করলো যদি বাঁচা যায়। কিন্তু শ্রুতি কি ছেড়ে দেওয়ার পাত্রী নাকি? সেও ইরার হাতে পায়ে ব্লেডের দাগ লাগিয়ে দিয়ে রাস্তার পাশে ফেলে দিতে বলল। শ্রুতি এবার ফোন বের করে আজানুরকে ফোন দিল। আজানুর, তোমার বন্ধুকে এসে নিয়ে যাও। আমার সাথে যা করার করছো, কিন্তু ওর সাথে কেন করতে গেলে সব তুমি? সেটা তো না জানলেও চলবে। আজানুর আসতেছে, ওর সাথে সোজা বাসায় যাবি, আর আমি ফোন করলে যেন তোকে পাই, এটা মাথায় রাখবি। শ্রুতি চলে যাওয়ার পর আজানুর সেখানে এসে দেখে শামীমকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর শামীমের দিকে তাকিয়ে তো আজানুর অবাক। শামীমের মাথা ন্যাড়া করানো, গাল ঠোঁট মাথা দিয়ে রক্ত ঝরছে আর শামীমের শরীরের থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আজানুর এক হাতে নাক চেপে ধরে অন্য হাতে শামীমের বাঁধন খুলে দিচ্ছে আর বেচারা শামীম লজ্জা ভয়ে মাথা নিচু করে রেখেছে আর শামীমের মাথার কেটে যাওয়া জায়গায় খুব ব্যথা করছে, ঠোঁটে ব্যথা হচ্ছে। আজ তোর এই অবস্থা কেন করলো? ওই সাইকো আজ নিজের রাগ ক্ষোভ আমার উপর ঝেড়েছে, ওর থেকে চরম প্রতিশোধ নেব আমি। যেটা করতে পারবি না সেটা করতে যাস না, দেখবি
এর থেকে তোর অবস্থা খারাপ হবে। তুই আমার বন্ধু না শত্রু সেটা বলতো আগে। ওর এত বড় সাহস হয় কেমন করে আমার সাথে এমন করার? তোরও দোষ কম আছে নাকি? কেন তুই শ্রুতির সাথে প্রেম করে অন্য মেয়ের সাথে দেখা করতে এলি? ওর মতো সাইকোর সাথে প্রেম করার চেয়ে অন্য কাছে থাকা অনেক ভালো। যদি সে ভালো হতো, ভালোবেসে আগলে রাখতো, তাহলে কি এমন করতাম? কি কি না করেছে আমার সাথে সে। সাধু তো আর এমন করেনি, তুই তো বারবার ভুল পথ বেছে নিস। তাহলে কি করবে সে, সেটা একবার ভাবতো। আমি কিছুই করি নাই, যা করেছি ওই সাইকোটার পাগলামের জন্যই করেছি। একটা পাগলকে ভালোবেসেছি যার মনে দয়া মায়া বলতে কিছু নেই। নে, খেলা শেষ, এবার চল। যাবো কেমন করে? আমি এখন এই অবস্থায় সেটা একবার ভাবতো। সামনে কোন মসজিদে গোসল করবি বল, আমি তোর জন্য টুপি আর কাপড় কিনে নিয়ে আসছি। চল এবার। লজ্জায় সামিম মাথা উপরে তুলতে পারছে না। রাস্তার সবাই সামিমের দিকে কেমন নজরে তাকিয়ে আছে। এর চেয়ে যদি সামিমকে মেরে ফেলতো তবুও সামিমের কোনো আফসোস ছিল না। সবাই সামিমের এমন বেশ দেখে তো চোর ডাকাত খারাপ ছেলে ভাবছে। একটা মসজিদে এসে সামিম সেখানে ট্যাঙ্কির পানিতে গোসল করলো আর আজানোর দোকান থেকে শার্ট, টুপি আর প্যান্ট কিনে নিয়ে আসলো। গোসল শেষ করে সামিম আজানুরের নিয়ে আসা কাপড় পরলো আর মাথায় টুপি দিল। গোসল করার সময় যখন ঠান্ডা পানি কাটা জায়গাগুলোতে পড়ছিল তখন জায়গাগুলো এত জ্বালা করছিল যে সামিম তা বলে বোঝাতে পারবে না। চল, এবার কেউ কিছু বুঝতে পারবে না। তার আগে ফার্মেসিতে গিয়ে স্যাভলন দিয়ে দিতে হবে। ট্যাবলেট নিয়ে দিই। চল, তা না হলে তো আর বাসা থেকে বের হতে পারবো না আমি। সামিম আর আজানুর ফার্মেসি গিয়ে কিছু ট্যাবলেট আর কাটা জায়গায় স্যাভলন দিয়ে নিল। এবার একটু হলেও সামিমের কাটা জায়গার যন্ত্রণা কমতে থাকলো। কিন্তু নেড়া মাথা নিয়ে বাসায় ঢুকলে বাসার মানুষকে কি বা বলবে। তবুও সামিম আজানুরকে সাথে নিয়ে বাসায় গেল। বাসায় ঢুকে প্রথমে কেউ বুঝতে না পারলেও পরে কিন্তু সামিমের মা ঠিকই বুঝতে পারে। কি মাথা নেড়া করেছিস? মুখের চেহারার এই অবস্থা কেন তোর? না না, মানে আম্মু এই একটু কি এত না মানে করতেছিস তুই? আসলে আন্টি, আজকে বন্ধুগুলোকে নিয়ে একটু মজা করলাম, তাই একটা বন্ধু শামীমের মাথায় শয়তানি করে সিঙ্গাম লাগিয়ে দেয়। তার জন্য আর কি শামীম মাথা ন্যাড়া করেছে। এমন সময় সামিমের ভাবি আর শারমিন সেখানে আসলো। এসেই সামিমের ভাবি এবার বলা শুরু করে দিল। মাথা নেড়ার কারণ না হয় বুঝলাম, কিন্তু দাঁড়িয়ে আর মুখের এমন অবস্থা হওয়ার কারণটা কি? ও ভাবি, আপনিও না, আসলে বন্ধুগুলো জোর করে ধরে এমনকি করে দিছে, বুঝলেন? শুধু কি শামীমের একার নাকি অন্য কারোর এমন অবস্থা করেছে? আরে না না, আসলে শামীম তো খুব ভালো, তাই ওরা বুদ্ধি করে এমন করেছে। তাহলে তুইও তাদের সাথে জড়িত ছিলি, তাই না? এবার আজানুর মাইনকা চিপায় পড়ে গেল। কি বলবে সে এখন? আরে ভাবি, আজানুর ভাইয়া আর কি বলবে, সেও নিশ্চয়ই জড়িত ছিল। তার চেয়ে এক কাজ করেন, আজনুর ভাইয়াকেও ন্যাড়া করে দেন, তাহলে দুই বন্ধু মিলে ন্যাড়ার সঙ্গী পাবে। হ্যাঁ ঠিক বলেছিস তুই, নে ধর। না না ভাবি, এটা করবেন না, আমি গেলাম, বাকিটা শামীম বলবে। আজানুরের দৌড় দেখে সবাই হাসতে থাকলো, শুধুমাত্র সামিম বাদে। সামিমের তো শ্রুতির ওপর প্রচুর রাগ হচ্ছে। যদি হাতের কাছে পেতো তাহলে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিত তাকে। যা রুমে যা শামীম। মামি, আমিও যাই শামীমের সাথে। আচ্ছা ঠিক আছে, যা। ও কেন আমার সাথে যাবে মা? আরে দে বলছি, আর কয়দিন পর তো তোদের বিয়েই হচ্ছে, তখন তো আমরা না বললেও তুই নিজেই শারমিনকে নিয়ে রুমে যাবি। ভাবি এখনো বিয়ে হয়নি, যখন হবে তখন দেখা যাবে। এ বললেই হলো, আমিও তোমার সাথে তোমার রুমে যাব। ওই আপনি থেকে তুমি হয়ে গেলাম কখন? আর আমার সাথে আসবে না বলে দিলাম।
শামীম সেখান থেকে রুমে চলে গেল। রুমে গিয়ে বসে ভাবতে থাকলো এখন কেমন করে বাসার বাইরে যাবে আর কেমন করে বা ভার্সিটিতে যাবে শামীম। যদি শ্রুতি বলে দেয় যে না না, আমি কোথাও যাব না, বাসায় থাকবো আমি। শামীম চলে যাওয়ার পর শারমিন মন খারাপ করে থাকলো। তা বুঝতে পেরে শামীমের ভাবি শারমিনের কাছে আসলো। ধুর পাগলিমি, এইভাবে মন কেউ খারাপ করে? শামীমকে বলে বলো, ওর পিছু কেন ছাড়বে কেন? আঠার মতো লেগে থাক, তখন না হয় কাজে আসবে। দূরে দূরে থাকলে তো দূরত্ব বাড়বে, আর কাছে কাছে থাকলে মহব্বত বাড়বে। এটা তো ভেবে দেখিনি আমি। তোমাকে অনেকগুলো ভাবি। পাগলি একটা নে, এবার শামীমের জন্য কিছু খাবার নিয়ে ওর রুমে যা। আচ্ছা ভাবি। শামীম কিচেনে গিয়ে কিছু খাবার ট্রেতে করে নিল শামীমের জন্য। খাবার নিয়ে শারমিন হাসতে হাসতে শামীমের রুমে গেল। আচ্ছা শারমিন, কি এ সময় কি পাঠানোটা ঠিক হলো বৌমা? এমনি ছেলেটা কেমন মনমরা হয়ে আছে। আহ মা, আপনিও না কিছু বুঝেন না। এই সময় শামীমের একজন সঙ্গীর প্রয়োজন, আর শারমিন সেটার জন্য উপযুক্ত, বুঝলেন আপনি? তবু বৌমা, যদি আবার শামীম রাগ করে শারমিনের সাথে কিছু করে? কিছুই করবে না মা, আমি শামীমকে খুব ভালো করেই চিনি। শামীম কিছু করার সাহস পাবে না, বুঝলে এবার আপনি? যা ভালো বুঝো তোমরা। শামীমের রুমে ঢুকে শারমিন দেখে শামীম মাথা নিচু করে বিছানার ওপর বসে আছে। শারমিন খাবারের ট্রেটা বিছানায় রেখে শামীমের কাঁধে হাত রাখলো। শামীম দেখে শারমিন ওর কাঁধে হাত রেখেছে। কিছুটা রাগ হলো শামীমের। তোমাকে না মানা করলাম আমি আমার রুমে না আসতে। বারে, আমার হবু বরটার মন খারাপ আর আমি আসবো না, তা কি হয়? আবার কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? কোনো উল্টোপাল্টা কথা বলি না আমি। এবার ভালো ছেলের মতো হা করো, আমি খাইয়ে দেই। আমার খাওয়ার স্বাদ মিটে গেছে। মানে? কিছু না, আমি খাবো না, এবার তুমি যাও। না, তা বললে তো হবে না, তোমাকে কিছু একটা তো খেতেই হবে। শারমিন যাও তো, আমার ভালো লাগতেছে না। ধুর, এত সুন্দর একটা মেয়ে তোমার পাশে আছে আর তোমার কিনা ভালো লাগে না? আরে আমি আছি তোমার সঙ্গে, দরকার হলে বাসা থেকে বের হবে না, দুজনে গল্প করব, কথা বলবো, এমনি সময় চলে যাবে। না, তুমি বিরক্ত হয়ে যাবে। তোমার পাশে থাকলে আমার ভালো লাগে, বিরক্ত না। আর যতদিন তোমার মাথায় চুল না ওঠে ততদিন বাসার বাইরে যাওয়ার দরকার নাই। আমিও সেটাই ভাবতেছি। তাহলে আজ থেকে আমরা দুজন ভালো বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমরা বন্ধু। তাহলে আর হবু বর বা প্রেমিক মনে করবা না। আর তোমার আমার যদি বিয়ে পরিবার থেকে দিতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগে দুজন ভালো বন্ধু হব, দুজন দুজনকে জানবো, শিখবো, তারপর বাকি সব। আচ্ছা, আমি তোমার সব কথায় রাজি আছি, বরং প্রেমিকার চেয়ে বন্ধু হওয়া ভাগ্যের ব্যাপার। কারণ প্রেমিকাকে যা বলা যায় না তা একটা ভালো বন্ধুকে সবটা বলা যায়। ঠিক বলছো তুমি। নাও এবার হা করো, খাইয়ে দিই। আমি তোমাকে খাইয়ে দিই, কেমন? শামীমকে শারমিন খাইয়ে দিল। দুজনের মাঝে অনেক ভাব হলো। দুজনে একসাথে বাসায় বসে গল্প করলো, অনেক কথা বলল। দুজনেই খুব সুন্দর সময় কাটাতে থাকলো। মাঝে মাঝে আজানুর এসে ওদের সাথে বসে জমিয়ে আড্ডা দেয়, মজা করে। এর মাঝে শ্রুতি শামীমকে 1000 বার ফোন করেছে, কিন্তু শামীম শ্রুতির ফোন রিসিভ করেনি। শামীম চায় না শ্রুতি তার জীবনে থাকুক বা শামীম শ্রুতির কথা মতো চলুক। তো এভাবে প্রায় 1 মাস কেটে গেল। শামীম এই 1 মাসে বাসার বাইরে যায়নি। আর শারমিনের সাথে শামীমের অনেক সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এই 1 মাসের মাঝে শামীমের মাথায় চুল গজায়, আবার আগের মতো হতে থাকে। বাসার সবার সাথে আনন্দে দিন কাটায় সে। কিন্তু হঠাৎ একদিন শ্রুতি শামীমকে মেসেজ করে, তাড়াতাড়ি ফোনটা ধর, না হলে বাসা থেকে তুলে আনবো বলে দিলাম। শ্রুতির এমন মেসেজ দেখে শামীম ভয় পেয়ে গেল। বলা মুশকিল, না জানি কখন কি করে বসে এই সাইকো মেয়ে। তাই শামীম নিজের রুমে গিয়ে শ্রুতিকে কল দেয়। ওই কুত্তা হারামি, এতদিন থেকে তোকে কত 1000 বার ফোন দিচ্ছি, রিসিভ করিস নাই কেন? তোমার মতো মেয়ের ফোন ধরবো ভাবলে কি করে? কি এত বড় সাহস তোর? আমাকে তুই বলিস ফোন ধরবি না? শারমিনের সাথে তোর সময় বাসাতে ভালোই কাটতেছে তাই না? খুব মজা করতেছিস তার সাথে তাই না? যার কারণে
আমার ফোন রিসিভ করিস না? তুই কালকের মধ্যে ভার্সিটি চলে আসবি, না হলে তোকে সত্যি বাসা থেকে তুলে আনবো, মনে রাখিস। না, আমি যাবো না ভার্সিটিতে, কারণ তুমি আমার সাথে কি কি করতে পারো তা জানি আমি। সত্যি বলতেছি, কিছুই করব না। আর যদি না আসিস আর আমাকে যদি তোর বাসা যেতে হয়, তাহলে বুঝতেই পারতেছিস বিয়ে ছাড়া বাসর করব তোর সাথে। এই না না, আমি যাব, তোমাকে আসতে হবে না। এই তো, গুড বয়। তাহলে এখন ফোন রেখে ঘুমাও, কেমন? সামিমের এই ফোন রাখার কথাটাই মনে হয় এতক্ষণ শুনতে চাইছিল। সামিম ফোন রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এই মেয়েকে বিশ্বাস নেই, কখন কি করে তা বোঝা মুশকিল। সামিম ফোনটা বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লো আর সারমিনের কাছে গেল না। আর সামিম যা করুক না কেন, শ্রুতি কেমন করে সবকিছু জানতে পারে? শ্রুতি কি কোনো গোয়েন্দা বা সিসিটিভি ক্যামেরা সেট করে রেখেছে সামিমের শরীরে? পরের দিন সকাল সকাল সামিম ভার্সিটি গেল। সারমিন অবশ্য সামিমকে জিজ্ঞেস করেছে কেন সে আজ এত সকালে ভার্সিটি যাচ্ছে। সামিম বলেছে 1 মাসের উপরে হয়ে গেছে সে ভার্সিটিতে যায় না, আর আজ নাকি কিছু প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তাই না গেলে সমস্যা হবে অনেক। সামিম ভার্সিটির ভেতরে ঢুকে দেখে শ্রুতি ছাড়া ভার্সিটিতে এখন কেউ আসেনি, তাই সামিম বাধ্য হয়ে শ্রুতির কাছে গেল। ওই, তোমার কি মনে আমার জন্য কোনো ভালোবাসা নাই? আজ এতদিন ধরে তোমাকে ফোন দিই আর তুমি ফোন ধরো না। তোমার ফোন ধরবো কেন? ফোন ধরলেই তো তোমার রাগী কথা আর আমাকে শাসানো। শুধু রাগ দেখো, ভালোবাসা দেখো না। আর ওই ডাইনি শারমিনের সাথে তোর এত কিসের ঘনিষ্ঠতা, এত কিসের তার সাথে তোর সময় কাটানো? আমার কি অবস্থা করেছিলে তা কি মনে আছে তোমার? লজ্জায় বাসা থেকে বের হতে পারে নাই, আর ওই শারমিন আমাকে সঙ্গ দিয়েছে, আমাকে বুঝিয়েছে। কেন, আমি কি দিতে পারতাম না? আর ওইসব করেছি তোমার নিজের ভুলের জন্য, যাতে অন্য কোনো মেয়ের সাথে আর না মিশো। কিন্তু তোমার স্বভাব বদলালো না, আর আমি তোমার প্রেমিকা, এটা কি ভুলে যাও তুমি? আচ্ছা, এতই যদি মেয়েদের ভালো লাগে, মেয়েদের শরীর ভালো লাগে, আমাকে বলতে, আমি তো আর না করতাম না। শ্রুতি, আমাকে কি প্লেবয় মনে হয় তোমার নাকি? তা নয় তো কি, প্রেমিকা থাকলেও অন্য মেয়ের পিছনে ঘুরু ঘুরু করো তুমি। এখন এইসব থাক, চলো আমার ক্লাসরুমে। তুমি সামিমকে এক প্রকার জোর করেই শ্রুতি তার ক্লাসরুমে নিয়ে গেল। সামিম মনে মনে ভাবছে আজ বুঝি তার ইজ্জত হরণ করবে এই সাইকো মেয়েটা। শ্রুতি সামিমকে হাত ধরে টেনে তার ক্লাসরুমে নিয়ে যায়। ক্লাসে ঢুকে তো সামিম অবাকের চরম সীমায়। পুরো ক্লাসরুম নানা রকম রঙের কাগজ দিয়ে সাজানো, সুন্দর করে দেওয়ালে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মাই কলিজা সামিম। আজ যে সামিমের জন্মদিন, সামিম তো তা ভুলেই গিয়েছিল। এই মেয়েটার মাথায় কখন কি চলে তা সামিম নিজেও জানে না। ক্লাসের দরজা দিয়ে শ্রুতির বন্ধু বান্ধবীগুলো ঢুকছে আর হাততালি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। সামিম তো আরো বেশি অবাক, কারণ সবার পরনে সাদা রঙের গেঞ্জি আর সেখানে সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ সামিম। কি অবাক হলে তো, তাই না? দেখো, হতে পারি আমি খুব রাগী খারাপ, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যা না। তোমার সব কিছু আমি খেয়াল রাখি শামীম। আমি তো নিজেই ভুলে গেছি আজ আমার জন্মদিন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শ্রুতি, তোমার প্রতি যা রাগ অভিমান ছিল সব শেষ হয়ে গেল এত সুন্দর করে আমার জন্মদিন পালন করার জন্য। এত সুন্দর আয়োজন, আমি তো জাস্ট ওয়াও। তোমার জন্য সব করতে পারি আমি, বাকি কথা পরে। চলো তো আগে কেক কাটি। অনেক সুন্দর করে নাম লেখা একটা অনেক বড় কেক, সুন্দর করে জন্মদিনের কথা লেখা, সাথে কততম জন্মদিন সেটাও লেখা। সামিমের হাতের ছুরি দিয়ে সেই ছুরি সামিম এবং শ্রুতি দুজনে ধরে কেক কেটে দুজন দুজনকে খাইয়ে দিল। একে একে সবাই কেক খেলো এবং সবাই সবাইকে কেক মুখে মাখিয়ে দিল, শুধু সামিম আর শ্রুতিকে বাদে। কারণ শ্রুতি নিজেই সামিমের মুখে কেক লাগিয়ে দেবে আর সামিমকে দিয়ে তার মুখে মাখিয়ে নেবে।
শ্রুতি একটু কেক নিয়ে শামীমের বাঁ গালে আলতো করে লাগিয়ে দিল, আর একটু কেক নিয়ে শামীমকে দিয়ে বলল তার মুখে যেন লাগিয়ে দেয়। শামীম কেন জানি আবারও শ্রুতির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। শ্রুতি যা বলছে শামীম তাই করছে। সবাই মিলে মজা করা শেষে শ্রুতি শামীমকে বলল, চলো আজ ক্লাস করব না, দুজনে আজ সারা দিন ঘুরবো। আজ না করতে পারবে না, অনেক দিন ঠিক মতো দুজনে ঘুরি না, বাইরে খাই না, মনের মতো করে কথা বলি না। রাগ আর অভিমানটা যে দুজনের বুকের মাঝে জমা আছে। শামীম কেন জানি না চাইতেও হ্যাঁ বলে দিল। আর আজ শ্রুতি কলেজে শাড়ি পরে এসেছে, আর দেখতেও ঠিক পরীর মতো লাগছে তাকে। আমারও তাই মনে হয়, চলো দুজনে আজ একটু ঘুরে আসি। শ্রুতি সবার সামনে শামীমকে জড়িয়ে ধরলো, শামীমও শ্রুতিকে জড়িয়ে ধরলো। কেন জানি আজ শ্রুতির সাথে সময় কাটাতে শামীমের খুব ভালো লাগছে, আর সময়গুলো শামীম ভালো করে উপভোগ করতে চাচ্ছে। এভাবে জড়িয়ে ধরে থাকবে সবার সামনে, নাকি আমরা এখন ঘুরতে যাব? শ্রুতি লজ্জা পেয়ে শামীমকে ছেড়ে দিল। শ্রুতি শামীমকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো মাথা নিচু করে। শামীম শ্রুতির মাথাটা তুলে মুচকি হাসতে থাকলো। বাহ, এতদিন জানতাম তোমার লজ্জা কম, কিন্তু আজ এত লজ্জা তোমার। পরিশেষে আমিও একটা মেয়ে, বোঝো না কেন? আচ্ছা ঠিক আছে, চলো, আবার ক্লাসের সময় হলে যেতে পারবো না। দুজনের সবার থেকে বিদায় নিয়ে ক্লাসের বাইরে চলে আসলো। তারপর শামীমের নিয়ে আসা কারে করে দুজনে ঘুরতে থাকলো। শামীম গাড়ি ড্রাইভ করছে, আর শ্রুতি শামীমকে জড়িয়ে ধরে আছে, আর তার মাথাটা শামীমের কাঁধের ওপরে রেখেছে। শ্রুতির মাথার চুলের ঘ্রাণ নিচ্ছে শামীম। শামীমকে আজ মনে হয় শ্রুতি পাগল করে দেবে। না চাইতেও শামীম শ্রুতির মাথায় একটা চুমু দিল। এই প্রথমবার শামীম শ্রুতিকে নিজ থেকে চুমু দিল। আমি জানি শামীম, তুমি আমাকে খারাপ মনে করো, খারাপ ভাবো, এমনকি সাইকেও মনে করো। বিশ্বাস করো শামীম, এমন কিছুই করতে চাই না তোমার সাথে আমি। আমার ছোট থেকে অভ্যাস, নিজের জিনিসের ভাগ অন্যকে দিতে চাই না। আর কেউ যদি আমার পছন্দের জিনিসটা পছন্দ করে, তাহলে সেটা আমি নষ্ট করে ফেলি। তাই বলে এসব করবে তুমি আমার সাথে? আমিও তোমাকে ভালোবাসি, অন্যরাও তো তোমাকে নিয়ে অনেক কিছু বলে। কই, আমি তো তেমন কিছু করি না তোমার সাথে। আমি চাইলেও পারি না, আর যেটা আঁকড়ে ধরি সেটা ছাড়তেও পারি না আমি। তোমাকে আমিও ভালোবাসি, কিন্তু বুঝি না মাঝে মাঝে কি হয় আমার। আচ্ছা শামীম, আমি কি এতটাই রাগী, খারাপ, সাইকো, যার কারণে আমাকে ছেড়ে অন্য মেয়েদের কাছে যাও তুমি? কে বললো খারাপ তুমি? তাহলে কেন অন্য মেয়েদের কাছে যাও তুমি? কেন তাদের সাথে ঘোরাঘুরি করো? কেন ফেসবুকে চ্যাটিং করো তুমি? আমি তো বলেছি, যা যা করার ইচ্ছে আমার সাথে করো। তুমি যখন রাগ হও আর সবার সামনে আমার সাথে ওসব করো, তখন খুব রাগ হয় আমার। তাই তো আমি বাধ্য হয়ে এইসব করি। আর মানুষ মানুষের প্রশংসা করতেই পারে, তাই বলে তুমি তাদের কথা শুনে আমার সাথে এরকম করবে? ওরা কেন বলবে তোমাকে ওসব কথা? তোমার প্রশংসা শুধুমাত্র আমি করব, অন্য কেউ না। আর তুমি শুধু আমার, আর কারো না, বুঝলে? আচ্ছা, এসব কি না করলে নয়? আমি তো আর অন্য কারো হচ্ছি না, তোমারই আছি, তোমারই তো থাকবো। তুমি প্লিজ এসব করো না। দেখবে আমি কারো কাছে যাব না, শুধু তোমার সাথেই থাকবো আমি। চেষ্টা করব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে, আমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের কাছে যাবে না তুমি। আচ্ছা, যাবো না যদি তুমি ভালো লক্ষ্মী মেয়ে হও তো। আচ্ছা, এবার বলো, শারমিনের সাথে তোমার কিছু হয়নি তো? শামীম শ্রুতির কথা শুনে একটা লম্বা ঢোক গিলল। আল্লাহ জানে এবার কি থেকে কি হয়ে যায়। কই না তো, কিছু হয়নি। তাহলে তার সাথে গা ঘেঁষেছিলে কেন? তার সাথে সময় কাটালে কেন? তার সাথে কিসের এত কথা তোমার? তার সাথে দিন রাত এত সুন্দর করে কাটালে, আর আমার কথা মনে হলো না তোমার? দেখো শ্রুতি, যা করেছিলে আমার সাথে, তাতে আমার অনেক রাগ হয়েছিল তোমার উপর, আর লজ্জায় বাসা থেকে বের হতে পারে নাই। সেই সময় শারমিন আমাকে সাপোর্ট দিছে, বন্ধুর মতো পাশে ছিল। আর শারমিন আমার মামার মেয়ে, আমাদের এখানে এসেছি, তার সাথে তো আর খারাপ ব্যবহার করতে পারি না আমি। এখন এসব যদি তোমার কাছে খারাপ হয়, আমি খারাপ? কেন, আমি কি মরে গিয়েছিলাম নাকি? হতে পারি সেই দিন অনেক বেশি করেছি, কিন্তু এটা তো মনে রাখা উচিত
আমি তোমাকে ভালোবাসি। আমাকে কি বলতে পারতে না, জানাতে পারতে না? বললাম না খুব রাগ হচ্ছিল তোমার উপর, তাই পারি নাই আমি। এখন থেকে যেন এরকম না হয়, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এমন হবে না আর। আচ্ছা, গাড়ি থামাও। নদীর পাড়ে কত কাশ ফুল, চলো ওইদিকে যাই। সামিম রাস্তার এক সাইডে গাড়ি দাঁড় করালো, তারপর গাড়ি থেকে বের হয়ে দুজনে পাশাপাশি হাঁটতে থাকলো। শ্রুতি সামিমের হাত ধরে হাঁটছে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। হাঁটতে হাঁটতে দুজনে সবুজ ঘাসের ওপর বসে পড়লো। তুমি মাথাটা আমার কোলের উপর রাখো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। মাথার যা অবস্থা করে দিয়েছো তুমি, তাতে আর হাত বুলিয়ে দিতে হবে না। ওসব কথা কি না বললে নয় শামিম। সামিম আর কোনো কথা না বলে ঘাসের ওপর শুয়ে পড়লো আর মাথাটা শ্রুতির কোলে রাখলো। শ্রুতি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সামিম চোখ বুঝে ফিলটা অনুভব করতে থাকলো। আচ্ছা শামিম, বিয়ের পরও কি তুমি আমাকে রেখে অন্য মেয়েদের সাথে ঘুরবে? আচ্ছা, তোমার মাথায় কি এসব আজাইরা কথা ছাড়া কোনো কথা থাকে না? না মানে, আমি যে এরকম করি তোমার সাথে, তাতে যদি রাগ করে আর একটা বিয়ে করো? ওয়াও, খুব সুন্দর কথা তো বলেছো। এক মালি দুই বউ। কি? তোর সাহস বেশি হয়ে গেছে তাই না? আজ তোর মাথার চুল টেনে তুলবো। এই আমি কি করলাম? তুমি তো বললে, আর কথাটা মজা করেই বলেছি আমি। এমন মজা যদি আর একবার করিস, তোর উইকটা কেটে নদীতে ফেলে দিব। সারা জীবন বাপ ডাক শুনতে পারবি না। কি সব নোংরা কথা বলো তুমি। আমি বাপ হতে না পারলে তো তুমি মা হতে পারবা না। আচ্ছা, একটা না দুইটা বাবু নেওয়ার পর তোমার ওইটা কেটে ফেলে দিব, কেমন? এই না না, এসব কথা আর বলিও না। আমার এমনি তোমাকে ভয় হয়, যা বলো তাই করো। তাহলে আর শখ করবি দুইটা বিয়ে করার? জীবনেও না। এই তো, গুড বয়। শ্রুতি মাথা নিচু করে চার ঠোঁট এক করে দিল। আজ আর কিস করতে গিয়ে কোনো অত্যাচার বুঝলো না সামিম। আজ কিস করার মাঝে শুধু ভালোবাসা দেখতে পেল সামিম। সামিম ঠোঁট ডুবালো শ্রুতির ঠোঁটে। দুজনে অনেক জায়গায় ঘুরলো, বাইরে খেলো, আর সন্ধ্যার দিকে শ্রুতিকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে সামিম বাসায় চলে আসলো। অন্য দিনের তুলনায় আজ সামিম একটু বেশি খুশি। বাসায় এসেই শারমিনের সামনে পড়লো সামিম। কি ব্যাপার, আজ এত খুশি কেন তুমি? বারে, কবে কখন মন খারাপ ছিল আমার? না মানে, এরকম খুশি কখনো দেখি না তো। আচ্ছা, আজ এত দেরি হলো আসতে যে? ওই একটু বন্ধুর সাথে ঘুরলাম আর কি। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হও তুমি, আমি আসতেছি। আচ্ছা, মামা তো বোন। এ, মামা তো বোন না, বউ হব, বুঝলে? সামিম কিছু বলল না, শুধু শারমিনের দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে শ্রুতি সামিমের ফোনে কল দিচ্ছে। সামিম ফোন রিসিভ করে শ্রুতির সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। ফোন রাখার পর আজানুর সামিমকে ফোন দিল। কিরে, আজ সারাদিন তোর কোনো খবর পেলাম না। আরে আর ভার্সিটি গিয়েছিলাম, আর আজ যে আমার জন্মদিন মনে ছিল না, শ্রুতি মনে করে দিল। ক্লাসে সে কি আয়োজন করেছিল, তারপর ঘুরলাম, বাইরে খেলাম আমরা একসাথে। এই তো আধা ঘন্টা হবে এসেছি বাসায়। তা আজ কি তোর সাথে খারাপ কিছু করেছে সে? আরে না, শুধু ইয়ে করেছে একটু। থাক থাক ভাই, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আচ্ছা, সকালে বাসায় আসিস, একসাথে ভার্সিটি যাব। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ দরজার বাইরে থেকে সব কথা শারমিন শুনছিল। সামিম ফোন রেখে যখন দরজার দিকে তাকায় তখন শারমিনকে দেখতে পায়, আর শারমিনকে দেখে সামিম ভয় পেয়ে যায়। যদি শারমিন সব শোনে আর এসব যদি তার বাবা ভাইকে বলে, তাহলে খবর আছে শামিমের। শারমিনের চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হয় কেঁদে দেবে শারমিন। শারমিন চোখের জল মুছে রুমে প্রবেশ করলো। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো শামিম? না মানে ইয়ে। সত্যি করে বলো শামিম। হ্যাঁ। কবে থেকে? 2 বছর থেকে। তাহলে আমাকে আগে বলে না কেন? কেন এত স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে আমি? শারমিন, ভুল বোঝো না আমাকে। তুমি খুব ভালো একটা মেয়ে। শ্রুতি আমার জীবনে না আসলেই তোমাকে গ্রহণ করতাম আমি। ও, তুমি আমার ভালো একটা বন্ধু, আর শ্রুতি আমার ভালোবাসা। আচ্ছা ঠিক আছে,
ফুপা তোমাকে নিচে ডাকতেছে। আচ্ছা নিচে যাও, আমি আসতেছি। আর দাঁড়াও, আব্বু আম্মুকে এসব কথা বলিও না প্লিজ। আচ্ছা বলবো না, নির্ভয়ে থাকো তুমি। ধন্যবাদ শারমিন, আর আমাকে ভুল বোঝো না তুমি। কি যে বলো না তুমি। আচ্ছা তাড়াতাড়ি নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। শারমিন নিচে চলে গেল। শামীম একটু পর নিচে চলে আসলো। এসে দেখে পরিবারের সবাই একসাথে আছে। শামীম গিয়ে ওর ভাইয়ার পাশে বসলো। আর তখন শামীমের বাবা যা বলল তা শুনে শামীম ওর ভাইয়ার পাশে বসলো। পরিবারের সবাই সেখানে আছে। শামীম ওর ভাইয়ার পাশে বসার পর ওর বাবা শামীমকে বলছে, কালকে কি তোর কোনো কাজ আছে? না আব্বু। তাহলে শোন, আমার এক বন্ধুর মেয়ের জন্মদিন কালকে, তাই আমরা কালকে সবাই সেখানে যাব। অনেক দিন পরিবার সহ বাইরে ঘুরতে যাই না, তাই সবাই মিলে সেখানে যাব আর এনজয় করব। কালকে কখন যাব আব্বু? সন্ধ্যার পরে যাব। দিনে তোর যা কাজ আছে করতে পারিস। আচ্ছা ঠিক আছে। আর শোন, এই সপ্তাহে তোর মামারা আসবে তোর আর শারমিনের বিয়ের কথা বলার জন্য। আমি মনে করে এতে তোর কোনো আপত্তি নেই? শামীম অবাক হয়ে ওর বাবা আর শারমিনের দিকে তাকালো। শামীম কখনো ওর বাবার মুখের উপর না কথাটা বলতে পারে না। শারমিনও শামীমের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। দুজনের মুখের মাঝে কোনো শব্দ নেই। আর শামীম তো ওর বাবার মুখের উপর নাও করতে পারবে না। কিরে ছোট, কথা বলিস না কেন? এভাবে চুপচাপ আসিস কেন? আমি কি বলবো, তোমরা যা ভালো বোঝো। আমি গেলাম রুমে। আরে আরে কই যাস? এই শোন। তুমিও না বুঝো না কিছু, দেখতেছো না শামীম কেমন লজ্জা পাইছে। ওমা, এখানে লজ্জার কি আছে? লজ্জা তো শারমিনের পাওয়ার কথা, কিন্তু সে কেন লজ্জা পাবে? এবার শারমিনও সেখান থেকে চলে গেল। যা, তোমার দেখে কোনো কাণ্ডজ্ঞানী নাই। ছোটদের কেউ এইভাবে বলে নাকি? আমি আবার কি ভুল বললাম? বিয়ে তো ওদের, আর লজ্জার কি আছে? রুমে চলো, সব বুঝাবো। লজ্জা কিসের? শারমিন ওর রুমে গিয়ে ভাবতে থাকলো, শামীম কেন রাজি হলো? সে তো একটু আগেই না বলে দিল তাকে, আর ওর বাবার সামনে হ্যাঁ বলল। নাকি সে বিয়ে করার পর শারমিনের সাথে খারাপ ব্যবহার করবে, নাকি বিয়ের পর ডিভোর্স দিয়ে শ্রুতিকে বিয়ে করবে? আসলে শামীমের মনের মধ্যে কি চলছে সেটা তো শারমিন কিছুই বুঝছে না। শামীম রুমে এসে ভাবে এখন কি করবে সে, আর শ্রুতিকে বা কি বলবে, আর শারমিনকে বা কিভাবে সে মেনে নেবে। শামীম যে ওর বাবার মুখের উপর না করতে পারে না। ছোট থেকে শামীম ওর বাবাকে অনেক ভয় পায়। হাতে আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে, এখন কি করবে সে? পরের দিন সকালে আজানুর শামীমের বাসায় আসে। দুজনে একসাথে ভার্সিটি চলে যায়। কিন্তু আজ শামীমের মন একটু খারাপ, তা তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। ভার্সিটি আসার কিছুক্ষণ পর শ্রুতিও ভার্সিটি চলে আসে। এসেই শামীমের কাছে যায় শ্রুতি, কিন্তু আজ শামীমকে একেবারে মন মরা লাগছে। এই তোমার আবার আজ কি হলো? আজ তো আমি তোমার সাথে কিছুই করি নাই। না মানে আজ তোমার সাথে ঘুরতে পারবো না। কেন? আজ আব্বুর বন্ধুর মেয়ের জন্মদিন, সেখানে যেতে হবে। আরে বোকা ছেলে, তো যাবে, কি হয়েছে? আমিও তো আজ আব্বুর বন্ধুর মেয়ের জন্মদিনে যাব। শোনো, কোনো মেয়ের দিকে তাকাবে না সেখানে কি, আর মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকবে। আর এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করে থাকতে হবে না, বুঝলে? শ্রুতি, কেমন করে বোঝাই তোমাকে, সেটাই বুঝতেছি না আমি। কেন, কি হয়েছে তোমার? আমাকে একটু সব ক্লিয়ার করে বলো। না তেমন কিছু না, চলো ক্লাসে যাই, রাতে কথা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে। ওরা দুজনে নিজেদের ক্লাসে চলে গেল। শামীম আজ মোটেও ক্লাসে মন বসাতে পারলো না। ক্লাস শেষ করে আজানুর সহ শামীম বাসায় চলে আসলো। সন্ধ্যার দিকে সবাই রেডি হয়ে শামীমের বাবার জন্মদিনের পার্টিতে চলে গেল। অবাক করার বিষয় হলো এই পার্টিতে শ্রুতি এবং তার পরিবারও এসেছে, কিন্তু শামীমের পরিবারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। শ্রুতি মাঝে মাঝে একটু সুযোগ পেলেই শামীমকে চোখ টিপ মারছে। শামীম তো শ্রুতির কাণ্ড দেখে অবাক হচ্ছে, কিন্তু বিপত্তি একটা ঘটে গেল, যার জন্মদিন তার কিছু বান্ধবী এসেও শামীমের পেছনে লাইন মারা শুরু করে দিয়েছে। শামীম তাদের থেকে দূরে দূরে থাকছে।
এইসব শ্রুতির চোখ এড়ালো না, কিন্তু ওর পরিবারের মানুষ তাকে কিছু বলতেও পারছে না। শারমিন তো শামীমের ভাবি আর তার মায়ের সাথেই আছে। জন্মদিনের কেক কাটা হলে সেই মেয়েগুলো শামীমের প্রশংসা করতে ব্যস্ত হলো। এবার শ্রুতি খুব রেগে গেল, সবার সামনে শামীমকে টেনে এনে সেই মেয়েগুলোর সামনে দাঁড় করালো। পরিবারের সব লোকগুলো অনেক অবাক হলো আর মেয়েগুলো একটু ভয় পেল। শ্রুতি সবার সামনে শামীমের মাথাটা টেনে ধরে কিস করা শুরু করে দিল। শামীম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শ্রুতির এমন কাজ দেখে ওর পরিবারের সবাই মাথা নিচু করে ফেললো। আর শামীমের বাবা রাগে গজগজ করতে করতে সেখানে গিয়ে শ্রুতির কাছ থেকে শামীমকে ছাড়িয়ে শামীমের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। সবাই তো ভেবেছিল থাপ্পড় খাবে শ্রুতি, কিন্তু না, শামীমের বাবা তার নিজের ছেলেকেই থাপ্পড় মারলো। তোকে কি এইসব করার জন্য জন্ম দিছি আমি? আব্বু আমি তো কি বলবি? এটাই তো বলবি, ইচ্ছা করে এইসব করিস নাই তুই। তোর যদি মত না থাকতো তাহলে এই 2 টাকার মেয়ের সাহস কেমন করে হবে বড় মজলিসে এত মানুষের সামনে তোকে কিস করার? এখানে তো আরো অনেক ছেলে মেয়ে আছে নাকি? কই, তারা তো এসব করলো না। শামীম ওর বাবার কথা শুনে মাথা নিচু করে রাখলো। শামীমের মাথা তুলে আবারও ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল শামীমের বাবা। কি হলো, কথা বলো না কেন? কথার উত্তর দে। এইখানে খারাপ ওই মেয়েটা না, তুই খারাপ। তোর ইচ্ছা না থাকলে সে সাহস পেত না। আর তোর সাথে যখন এই 2 টাকার মেয়েটা কিস করতেছিল তখন তুই নিজেই থাপ্পড় মেরে সরিয়ে দিতি। এবার শ্রুতি রেগে গেল শামীমের বাবার মুখে 2 টাকার মেয়ে কথাটা শুনে। আপনি আমাকে কেমন করে না জেনে না শুনে 2 টাকার মেয়ে বলে? জানেন আমার বাবা কে? আর আমরাও আপনাদের থেকে কোনো অংশে কম যাই না। এই মেয়ে, আমি তোমার সাথে না, নিজের ছেলের সাথে কথা বলতেছি, বুঝলে তুমি? আরে আমি আমার ছেলের দোষ ধরেছি, অন্য কারো সন্তানের না আসতে পারে তুমি। দোষ দুজনই, তাই থাপ্পড় আমারও প্রাপ্য। শুধু ওকে একা মারতে পারবেন না আপনি। এই বেয়াদব মেয়ে, তোমার বাবা মা তোমাকে ভদ্রতা শেখায়নি কার সাথে কি করে কথা বলতে হয়? এই যে ভাই সাহেব, আমার মেয়ে যথেষ্ট ভদ্র, আর আপনার ছেলে কেমন তা আমার ছেলে ভালো করেই জানে। মানে? আমার ছেলে পুলিশ অফিসার, আর আপনার ছেলেকে বাজারি মেয়েদের সহ হাতে নাতে ধরেছে। কি? জি মিস্টার, এবার বুঝুন আপনার ছেলে কেমন। আমার মেয়েকে নিশ্চয়ই কিছু বলেছে, তা না হলে এমন হওয়ার কথা না। উনি যা বললো তা কি সত্যি নাকি মিথ্যা? মিথ্যা আব্বু। আমার সাথে সেদিন আজানুর ছিল, আমরা জানতাম না রাস্তার ওই দিকটা খারাপ কাজের জায়গা। আমি আর আজানুর সেখানে ছিলাম, কিন্তু হঠাৎ ওই যে এসে আমাদের বলেন এটা খারাপ জায়গা আর চলে যেতে বলেন। কথাটা সত্যি মিস্টার অফিসার? হ্যাঁ। শামীমের মা, চলো এখান থেকে। এই ছেলের জন্য কোথাও আর মুখ দেখাতে পারবো না আমি। সেখান থেকে শামীম আর তার পরিবার চলে আসে। রাস্তায় অনেক বোঝায় শামীমের বাবাকে, ওর মা, ভাই, ভাবি, কিন্তু তিনি কিছুই বুঝতে চান না। তার ছেলেকে একটা মেয়ে কিস করে, তার ছেলের কি গায়ে কোনো জোর শক্তি নেই নাকি? বাসায় এসে শামীম নিজের রুমে চলে যায়। আজ শ্রুতি যা করলো মোটেও ঠিক করেনি। শামীমের সাথে যা করার করেছে, কেন তার বাবার মুখের উপর কথা বলতে গেল সে? শ্রুতি বাসায় এসে ভাবতে থাকে অনেক বেশি করে ফেলেছে আজ সে। আর শামীমের বাবার সাথে এমন করে কথা বলা ঠিক হয়নি শ্রুতির। আসলে ওই সময় মাথায় কিছুই ছিল না, কেন যে ওই মেয়েগুলোর রাগ শামীমের উপর ঝাড়তে গেল। কতটা গাধা হলে মানুষ এত বড় ভুল করে, আর সেখানে থাকা মানুষগুলো বা তার সম্পর্কে কি কি ভাবছে। না না, কালকে গিয়েই শ্রুতি শামীমের সাথে সব মিটমাট করে নেবে। পরের দিন শামীম রুমেই আছে, রুম থেকে বের হয়নি। আর শ্রুতি ভার্সিটি এসে শামীমের জন্য অপেক্ষা করছে, কিন্তু শামীম আসে না। আর হঠাৎ শামীমের ফোনে একটা কল আসে, আর শামীম ফোন রিসিভ করে শোনে আজানুর নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। শামীম বাসা থেকে বের হয়ে সেখানে যায়। কিরে, তুই আবার আত্মহত্যা কেন করতে চেয়েছিলি? রূপসা আমার সাথে ব্রেকআপ করেছে রে। কেন করেছে? জানি না, আমি রূপসাকে ছাড়া বাঁচবো না। রূপসা কোথায় আছে বল? ওই তো ওদের কলেজে আছে এখন। শামীম
আজানুর আর ওর বাকি বন্ধুগুলো সহ রূপসার কলেজে যায়। আসলে রূপসা আজানুরের গার্লফ্রেন্ড, দুজনের ভালোবাসা তো ভালোই ছিল, তাহলে হঠাৎ কি হলো যার কারণে রূপসা ব্রেকআপ করে দিল? শামীম রূপসার কলেজের বাইরে দাঁড়িয়ে থাকলো। রূপসা কলেজ থেকে বের হওয়ার পর শামীম দাঁড় করালো। আচ্ছা রূপসা, কি হলো তোমাদের যার কারণে আজানুর সাথে ব্রেকআপ করলে? ভাইয়া, আপনার বন্ধু আমার কোনো কথাই শোনে না। এদিকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছে, আমি কি করব বলেন? আজানুরকে বারবার বললাম চলো কোর্ট ম্যারেজ করে ফেলি, কিন্তু সে আমার কথা শোনেই না। তার চেয়ে কি এটা ভালো না ভাইয়া? এসব কি কোনো সমাধান? আর জানো আজ আজানু সুইসাইড করতে চেয়েছিল। কি বলেন ভাইয়া? কেন? ওই যে ব্রেকআপ করেছো তার জন্য। গাধাটা কোথায়? তাকে নিয়ে আসুন, দুটো থাপ্পড় মারি। ব্রেকআপ বলেছি বলে কি তার সাথে ব্রেকআপ করেছি আমি? তাহলে কেন এমন করলে তুমি? ভালোবাসি, আর ভালোবাসা আদায় করে নেওয়ার জন্যই বলেছি। হঠাৎ কে যেন শামীমকে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। শামীম চোখ তুলে তাকিয়ে দেখে সেটা আর কেউ না, স্বয়ং শ্রুতি। বাহ বাহ বাহ, এই তোর আসল রূপ তাই না? থাক, এভাবে কত মেয়ের সাথে প্রেম করিস? শ্রুতি, ভুল বুঝতেছো তুমি। চুপ কর বেহায়া ছেলে একটা। তোর মতো ছেলেকে জুতো পেটা করা উচিত, বুঝলি? তোর জন্য ভার্সিটিতে কত অপেক্ষা করলাম ক্ষমা চাইবো বলে, আর সেই তুই কিনা এখানে মেয়ে নিয়ে ছি 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 ছি। আপু, আপনি ভুল বুঝতেছেন। এই মেয়ে চুপ থাক, না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। আর তুই কি ভেবেছিস কিছুই জানি না, কিছুই বুঝবো না? আমাকে ঠকাবি আর আমি দেখে যাব? ব্যাস, অনেক বলেছিস তুই। আর না, তোর মতো সাইকো মেয়েকে ভালোবাসাটাই জীবনের চরম ভুল ছিল আমার সাথে যা করেছিস তা যদি হিসাব নিতাম তাহলে বুঝতি। আর আমি যদি বেহায়া তোর মতো সাইকোর কারণে হয়েছি আমি কালকে আর আজকে যা করলি আমার সাথে, তাতে তোর প্রতি আর বিন্দু পরিমাণ ভালোবাসা নাই আমার। কি আমি সাইকো না? যেই না আবার শামীমকে থাপ্পড় মারতে যাবে ঠিক তখনই শামীম শ্রুতির হাত ধরে অন্য হাত দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। কি তুমি আমাকে মারতে পারলে? ও, তোর বেলায় 16 আনা, আমার বেলায় 1 আনাও না। অনেক মেরেছিস, অনেক অত্যাচার করছিস, সবার কাছে বারবার ছোট করেছিস, অপরাধী বানিয়েছিস, এমনকি আমার পরিবারের কাছেও। শোন, আজকের পর থেকে তোর মতো সাইকো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজ থেকে যদি আমার কাছে আসার চেষ্টা করিস বা আমার সাথে কোনো করার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। আর রূপসা, আমি গেলাম, আর পারলে আজানুর সহ সব ঠিক করে নিও। শামীম সেখান থেকে চলে গেল, কিন্তু এটা বুঝলো না কেন আজানুরের কথা বলবে মেয়েটাকে, আর কি ঠিক করে নিতে বললো। আর আজ শামীম কেমন করেই বা এত রেগে গেল? শ্রুতি যেন কিছুই বুঝছে না। আর শামীম কি বললো তার সাথে নাকি তার কোনো সম্পর্ক নেই, এটা তো মানতে পারবে না শ্রুতি। এমন সময় আজানুর সেখানে আসলো, আর আজানুরের মুখ থেকে যা শুনলো তা শুনে শ্রুতি শামীম চলে যাওয়ার পরই আজানুর সেখানে আসলো। আজানুর এসে দেখে শ্রুতি এখানে এসেছে। শ্রুতিকে দেখে আজানুর তো অবাক। শ্রুতির দিকে আজানুর তাকিয়ে দেখে শ্রুতি যেন কি ভাবছে, তাই আজানুর রূপসাকে জিজ্ঞেস করলো, রূপসা, এখানে কি কোনো কিছু হয়েছে? হ্যাঁ, এই আপুটা এসে শামীম ভাইয়াকে চড় মেরেছে, আর আমাকে নিয়ে অনেক আজে বাজে কথাও বলল। কে কি বলেছে? ভাইয়ার সাথে নাকি আমার প্রেম, আমরা নাকি দুজন দুজনকে ভালোবাসি, ভাইয়া নাকি ওনাকে ঠকাচ্ছে, ভাইয়া নাকি খারাপ, আরো কত কি। কি শ্রুতি, এসব বলেছ তুমি? হ্যাঁ বলেছি, তা নয় তো কি। এই কলেজের পাশে এই মেয়েটার সাথে ওর কি? নিশ্চয়ই বলবে, মামার তো খালাতো বোন হয় শামীমের ওই মেয়েটা। শ্রুতি, খুব খারাপ করলে আজ শামীমের সাথে। এতদিন হয়তো ভুল না করো, দোষী হয়েছিল শামীম। একদিন সব মাথা পেতে নিয়েছে, কিন্তু আজকেও সে কোনো ভুল করে নাই। মানে কি বলতে চাও তুমি? বলতে চাই, এই যে রূপসা, সে আমার গার্লফ্রেন্ড। এই যে আমার সাথে রাগ করে ব্রেকআপ করে আমি আত্মহত্যার চেষ্টা করি, তাই শামীম এখানে এসে রূপসাকে বোঝাচ্ছিল। তুমি কি শামীমকে ভুল বুঝে ওর গায়ে হাত তুললে? আজানুরের কথা শুনে শ্রুতি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এটা সে কি করেছে শামীমের সাথে? কালকেও ভুল করলো আর আজকেও ভুল করলো, এখন কি হবে?
কি হলো, চুপ করে গেলে কেন তুমি? সত্যি আমি বুঝতে পারি না, আর মনে করেছি আজও মনে হয় সে। তোমার মাথা ঠিক আছে নাকি শ্রুতি? বুঝলাম ছেলেরা খারাপ, গার্লফ্রেন্ড থাকতে অন্য মেয়ের সাথে রিলেশন করে, তাই বলে কি শামীম এইসব করবে তুমি বলো? আমি বুঝতে পারি না, প্লিজ কিছু একটা করো তুমি। আমি আর পারবো না, অনেক করেছি। রূপসা, তুমি কি চাও আমি মরে যাই? না না, সরি, আর বলবো না ব্রেকআপের কথা। জানো, তোমাকে কিছু বলেছি আমি। আচ্ছা চলো এখান থেকে চলে যাই। আজানুর রূপসার হাত ধরে সেখান থেকে চলে আসে, আর নীরব দর্শকের মতো সেখানে দাঁড়িয়ে থাকে শ্রুতি। এখন কি করবে সে সেটাই বুঝছে না। শ্রুতি কাঁদো কাঁদো ভাবে সেখান থেকে চলে আসে বাসায়। বাসায় এসে ভেবে কিছুই পায় না কি করবে সে। শ্রুতি তো নিজেই রাগী, কি করে বা শামীমের রাগ ভাঙাবে সে? না, শ্রুতি আর থাকতে না পেরে শামীমকে ফোন করলো, কিন্তু শামীমের নাম্বার বন্ধ দেখাচ্ছে। না, শ্রুতি আর ভাবতে পারছে না, মাথা ছিঁড়ে যাচ্ছে তার। শামীম বাসায় এসে রুমের দরজা বন্ধ করে শুয়ে থাকে। শ্রুতির মন মানসিকতা এত নিচু হবে সেটা সে ভেবে পায় না। কেমন করে শ্রুতি বারবার এত ভুল করতে পারে? আগে সবকিছু ভুলে তো শামীম শ্রুতিকে মেনে নিয়েছিল, শ্রুতিকে সময় দিয়েছিল, ভালোভাবে চলছিল। শ্রুতি জিজ্ঞেস করতে পারতো, না মেয়েটা কে বা কেন সেখানে আমি? আজ দুদিন ঘর বন্দি থাকার পর শামীম ভার্সিটি গেল। এই দুদিন ঘরে বন্দি থেকে মনকে অনেক বুঝিয়ে আজ শামীম ভার্সিটি এলো। শ্রুতি দুদিন থেকে শামীমের আসার পথ চেয়ে আছে। শামীমকে দেখে শ্রুতি দৌড়ে গিয়ে শামীমকে জড়িয়ে ধরে। শামীম শ্রুতিকে সরিয়ে দিল আর দূরে গেল। ওই, তোমার তো সাহস কম না? আমাকে জড়িয়ে ধরো, আমার থেকে দূরে থাকো। তোমার তো সাইকোর কোনো দরকার নেই আমার। আমার তোমাকে দরকার আছে। হ্যাঁ, আমি সাইকো, আমি পাগল। কার জন্য জানো? তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য সাইকো আমি। এই ড্রামা কুইন, বন্ধ করো নাটক তোমার। অনেক সহ্য করছি আর না, এবার রেহাই দাও আমাকে। কি? আমি ড্রামা করি? আমি নাটক করি? এ কথা বলতে পারলে তুমি? আবার জিগায়? শামীম, আমি ভালো নেই। এই 2 দিন থেকে তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আমি বুঝতে পারি নাই এত বড় দুটো ভুল আমি করব। আগেও করেছো, সব মেনে নিয়েছি। আর না, আগের গুলো তো তুমি ভুল করেছিলে। একটাও ভুল করি নাই আমি। আর যা করেছি তোমাকে দেখানোর জন্য, যাতে বোঝো কি চাই আর কি করতে হবে তোমার, আর তোমার ভুলগুলো কোথায়। আমি চাইলে হাজারো মেয়ের লাইন লাগাতে পারি, রুম ডেটে যেতেও পারি। আমি প্লিজ এইসব বলো না, আমার সহ্য হয় না। কি বোঝাতে চাইছো? কি করতে হবে? আর আমার ভুল কি? যা যা করো আমার সাথে তা তা বোঝাতে চাইছি। একটা বয়ফ্রেন্ড চায় তার গার্লফ্রেন্ড তার কেয়ার করুক, ভালোবাসুক, ভুল ধরিয়ে দিক, সবসময় সত্যিটাই বলো, ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করুক, বিপদে আপদে সব রকম পরিস্থিতিতে পাশে থাকুক, মনের মানুষটাকে বুঝুক, নতুন করে গড়ে তুলুক, ভালো মন্দ বোঝাক, জানাক। আর তুমি আমাকে শাস্তি দিয়ে সবার সামনে ছোট করে লাপাতা খোঁজ রাখার চেষ্টাও করলে না তুমি আমার। এই 2 দিন তো অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু তোমার তো ফোন বন্ধ ছিল। 2 দিন মাত্র। আর আগে আর যে দুটো বড় ভুল করেছো তখন মনে হয়েছে তুমি ভুল করেছো, আর আগে যেগুলো করেছো সেগুলো কি ভুল ছিল না তোমার? শুধু আমার ভুল দেখো, নিজের ভুল দেখো না তুমি। শামীম সরি, আর এমন হবে না। আমিও সরি, তোমার সাথে সম্পর্কে থাকতে পারবো না। খুব খারাপ হবে বলে দিলাম, কিন্তু আমি কিছুই করতে পারবে না। এখান থেকে যেতেও দিব না আমি তোমাকে। পারলে আটকে দেখাও। শামীম যেতে ধরলে শ্রুতি শামীমের পথ আটকায়। শামীম শ্রুতিকে ধাক্কা মেরে মাটির ওপর ফেলে দিয়ে শ্রুতির বুকের ওপর দিয়ে চলে যায়। শ্রুতিও মাটি থেকে উঠে শামীমকে ধাক্কা মারে, শামীমও পড়ে যায়। শামীম উঠে এসে শ্রুতির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। শ্রুতি এবার কেঁদে দেয়। যে ছেলেটা কখনো এমন করেনি, আজ সে শ্রুতির গায়ে হাত তুললো। কেমন করে পারলে সবার সামনে গায়ে হাত তুলতে? কাপুরুষ। হ্যাঁ, আমি কাপুরুষ। তোমার মতো মেয়েকে জীবনে চড়ে যেতে পারো, আর না গেলে আরো কত থাপ্পড় খাবার নিজেও জানো না। না, যাবো না, দেখি কি করতে পারো তুমি।
সামিম আবার যেতে ধরলে শ্রুতি পথ আটকায়। সামিম আবারও মারতে থাকে শ্রুতিকে। অবস্থা খারাপ দেখে আজানুর দৌড়ে আসে, এসে সামিমকে আটকায় আর সামিমকে ক্লাসে যেতে বলে। সামিম ক্লাসে চলে যায় আর শ্রুতি মাটিতে বসে কাঁদতে থাকে। শ্রুতি, শামীমের অবস্থা খারাপ আর এখন তুমি এমন সময় এমন করতেছো? মানে শামীমের বিয়ে ঠিক করেছে ওর বাবা ওর মামাতো বোনের সাথে। সেদিন নাকি পার্টিতে কি কি করেছ, তাই ওর বাবা ওকে দ্রুত বিয়ে দিবে। না, এটা হতে দিব না আমি। শামীম শুধু আমার, আর কারণ না। বলো, কবে বিয়ে দিতে চাই শামীমকে ওর বাবা? মনে হয় আর 2-3 দিনের মধ্যেই হবে। তুলে আনবো ওকে বিয়ের আসর থেকে। ওর কপালে দুঃখ আছে, ভালোবাসবে আমাকে, রাগ দেখাবে আমাকে, গায়ে হাত তুলবে আবার, আর বিয়ে করবে অন্য কাউকে। তা হবে না। শ্রুতি, শামীম ইচ্ছে করে রাজি হয়নি। শামীম ওর বাবাকে ভয় পায়। ওর বাবার মুখের উপর না করতে পারে না সে। তাহলে আমাকে বললো না কেন সে তার এই সমস্যার কথা? তুমি তো থাকো পাগলামি নিয়ে, সে কেমন করে বলবে? বলে যে তার সাথে খারাপ কিছু করতে না, তার কি নিষ্ঠুরতা আছে। আর ওর সাথে দুদিনে যা করেছ তাকে ঠিক করেছ, তাহলে কেমন ভাবে বলবে তোমাকে সে? এবার ক্লাসে যাও তুমি, আর বাকি সব পরে হবে। যাচ্ছি। শ্রুতি চোখের জল মুছতে মুছতে ক্লাসে চলে গেল। আজানুরও ক্লাসে গিয়ে সামিমের পাশে বসলো। আজানুর জানে এই সময় সামিমের মনে কেমন ঝড় চলছে। এই সময় সামিমের একজন সঙ্গী দরকার। ক্লাস শেষ করে বাইরে এসে দেখে আবারও শ্রুতি পথের মাঝে দাঁড়িয়ে আছে। তাই সামিম শ্রুতির পাশ কাটিয়ে চলে যেতে ধরলে শ্রুতি সামিমের একটা হাত খপ করে ধরে আটকায়। আবার কি মার খাওয়ার ইচ্ছে জাগছে নাকি? তোমাকে এত মহান হতে কে বলেছে? একবার তো বলে দেখতে পারতে তোমার বিয়ে ঠিক করেছে তোমার পরিবার। আমি কি এতটাই খারাপ যে কিছুই বুঝবো না? আচ্ছারও বলতেছি। আগে আমার কথার উত্তর দাও তুমি। এ বিয়ে করবে না, আর তোমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলবে। আমাকে কি পাগলা করতে কামড়তেছে নাকি? তোমার কথা বাবাকে বলবো? তোমার চেয়ে 1000 গুণে শারমিন ভালো। এবার পথ ছাড়ো। তাহলে আমার কথা বলতে পারবি না তোর বাবাকে? না, পারবো না বলতে আমি। তাহলে বুঝবি এই সাইকো মেয়েটা কি করতে পারে। এরপর চোখের সামনে পড়লে তুলে নিয়ে যাব কাজী অফিসে তোকে। দেখা যাবে কি করতে পারো তুমি। সময় বলে দিবে কি করতে পারি আর না পারি আমি। সামিম সেখান থেকে আজানুর সহ চলে আসলো। পথে আজানুর সামিমকে দাঁড় করালো। দেখ শামীম, শ্রুতি যা বলে তাই কর, এটা খুব ভালো করে জানিস। আমি বলি কি, বিয়েটা বাইরে কর। মানে বিয়েটা বাসা না করে শামীমকে অন্য কোথায় নিয়ে বিয়ে কর। এতে শ্রুতি জানতেও পারবে না, আর তোর বিয়ে হয়ে যাবে। তাতে তোর বাবাও ভুল বুঝবে না, বুঝলি? সেটা ভেবে দেখবো। এখন চলো। দুজনে যে যার বাসায় চলে গেল। সামিম বাসায় গিয়ে দেখে ওর মামা মামি মামাতো ভাই বোন সবাই এসেছে, আর তারা সামিমের বাবা মায়ের সাথে কথা বলছে। সামিম রুমে চলে গেল, গিয়ে ভাবতে থাকলো তাহলে সত্যি সত্যি কি শারমিনের সাথে তার বিয়ে হবে? তাহলে শ্রুতি না ওই সাইকোর দরকার নেই, পুরো জীবনটা তেজপাতা বানিয়ে দেবে সে। এমন সময় সামিমের ভাবি তাকে ডাকতে আসলো আর বলল নিচে তাকে ডাকছে। সামিম ওর ভাবির সাথে নিচে চলে আসলো। শামীম, তোর মামার সাথে কথা বলা শেষ। আগামী পরশু তোর আর শারমিনের বিয়ে। পরশুদিন বিয়ে হবে কথা শুনেই কেন জানি সামিমের বুকের ভেতরে ব্যথা অনুভব হলো। কিন্তু আব্বু, এত তাড়াতাড়ি বিয়ে হবে? এটা তোর কোনো কিছু জানতে চাইনি। তোর বিয়ে পরশু, এটাই মাথায় রাখ। দুলা ভাই, ওকে কিছু বলতে দেন আগে। তুই ভাগি না, কোনো সমস্যা নাকি? তোর পছন্দের কেউ আছে? সামিম একবার ওর মামার দিকে একবার ওর বাবার দিকে দেখছে। মুখ ফুটে যে শ্রুতির কথা বলবে সেটাও সাহস হচ্ছে না তার। তখন আজানুরের কথা মনে হলো সামিমের। না মানে মামা, আমি চাই বিয়েটা তোমার বাড়িতে হোক। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে আজ আমরা যাব না, কালকে তোদের সবাইকে নিয়ে যাব, কেমন? আচ্ছা মামা, ঠিক আছে। তুই যাবা, এবার আমরা সব ঠিক করে ফেলি। সামিম রুমে এসেই ফোন বের করে আজানুরকে ফোন করলো। আজানুর, পরশু বিয়ে আমার, আর কালকে মামার বাড়িতেই সবাই যাব।
তাহলে তো ভালোই হলো, শ্রুতি কিছু জানতে পারবে না। কিন্তু শ্রুতিকে বলতে পারবো তো? আর বউ হলে প্রেমিকাকে বলা কোনো ব্যাপার না। এখন আমি কি যাব আজকে তোর সাথে, নাকি কালকে সকালে? না না, আজকেই আয়। আঙ্কেল আন্টিকে বলে একা ভয় করতেছে আমার। আচ্ছা মামা, আইতাছি, শুধু অপেক্ষা করো তুমি। আজানুরের সাথে কথা বলা শেষে শামীম রুমেই বসে থাকলো। ঠিক তখন রুমে শারমিন ঢুকলো। আচ্ছা, তুমি এই বিয়েতে রাজি হলে কেন? আর তুমি তো অন্য কাউকে ভালোবাসো, তাহলে আমাকে কেমন করে গ্রহণ করবে? তা জানি না কি হবে, তাই তো তোমাদের বাসায় বিয়ে হওয়ার কথা বলেছি। তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? হ্যাঁ, না না, ভয় পাবো কেন? এখন তুমি এখান থেকে যাও, আর আজানুর আসলে রুমে পাঠিয়ে দিও। যেমন তোমার ইচ্ছা হয়। শারমিন শামীমের রুম থেকে বের হয়ে আসলো। শামীম রুমেই বসে থাকলো। প্রায় আধ ঘন্টা পর আজানুর শামীমের কাছে আসলো। পরের দিন সকালে সবাই মিলে শারমিনের বাসায় যাওয়ার জন্য তৈরি হলো। আর এদিকে বেচারা শামীম আল্লাহকে ডাকতে থাকলো যেন এই বিয়ে না হয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। শামীমের বিয়েটা শারমিনের সাথেই হয়ে গেল। আর শারমিন বধূ বেশে খাটের ওপর বসে আছে, আর শামীম ধীরে ধীরে শারমিনের কাছে গেল। শারমিনের সাথে বিয়ে হওয়ার পর শামীম বাসর ঘরে ঢুকলো। রুমের দরজা দিয়ে ধীরে ধীরে শামীম শারমিনের দিকে এগোলো, কিন্তু সেই সময় রুমের দরজা ভেঙে শ্রুতি বাসর ঘরে ঢুকলো। শ্রুতির হাতে লম্বা একটা ছুরি, আর শ্রুতি সেই লম্বা ছুরি দিয়ে প্রথমে শারমিনের কাঁধ থেকে মাথা আলাদা করে দিয়ে এবার শামীমের দিকে এগোলো। শামীম শ্রুতির এগিয়ে আসা দেখে পেছন দিকে সরতে থাকলো। একসময় শামীমের পিঠ দেয়ালে গিয়ে ঠেকলো। এইবার শ্রুতি শামীমের পিঠে একবার ছুরি ঢুকিয়ে দিল, তারপর শামীমের মাথাটা আলাদা করে দিল। দুটো নিথরাজ বাসর ঘরে পড়ে থাকলো। হঠাৎ আজানুরের ঘুম ভেঙে গেল, আর আজানুর জোরে শামীম বলে চিৎকার করে বিছানা থেকে লাফ দিয়ে উঠলো। সাথে সাথে শামীমেরও ঘুম ভেঙে গেল। চেয়ে দেখে আজানুরের পুরো শরীর ঘেমে গেছে, আর আজানুরের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এইবার শামীম আজানুরের শরীর ঝাঁকি দিল, আর সাথে সাথে আজানুর শামীমকে জড়িয়ে ধরলো। আচমকা আজানুর শামীমকে জড়িয়ে ধরাতে শামীম একটু অবাক হলো। এই আজানুর, তোর কি হয়েছে? এমন করতেছিস কেন? আর আমাকে জড়িয়ে ধরলি কেন? তোর তো পুরো শরীর ঘেমে গেছে, আর তুই ভয় পাচ্ছিস কেন? কোনো হয়নি তো তোর? আজানুরের কথা শুনে শামীম এবার আজানুরকে ছেড়ে দিয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখতে থাকলো। আরে আমার আবার কি হবে? তোর কি কোনো হয়েছে নাকি? খারাপ কোনো স্বপ্ন দেখেছিস তুই? তোর কোনো নেই তো শামীম? আজানুর শামীমকে ভালো করে দেখে নিল, আর শামীম রুমের লাইট জ্বালিয়ে দিল। না, শামীম তো ঠিক আছে, তাহলে আজানুর এতক্ষণ খারাপ স্বপ্ন দেখছিল। উফ, আজানুরের মতো সকল ভিউয়ার্সরাও একটু হলেও মনে শান্তি পেল। আরে এভাবে কি দেখিস? আমি তো ঠিক আছি। আমার ভয় পাচ্ছিস কেন তুই? কি হয়েছে আমাকে বল। কোনো কি খারাপ স্বপ্ন দেখেছিস নাকি তুই? হ্যাঁ রে, খুব ভয়ানক স্বপ্ন দেখেছি আমি। তা কেমন স্বপ্ন দেখলি বলতো আমাকে? তুই শারমিনকে বিয়ে করেছিস, আর শ্রুতি তোদের বাসার ঘরে ঢুকে শারমিনের মাথা তোর মাথা ছুরি দিয়ে আলাদা করে দিয়েছে। আজানুরের কথা শুনে শামীম এবার ভয় কাঁপতে থাকলো। এই শ্রুতি কি স্বপ্নেও এসে সবাইকে হুমকি দিচ্ছে নাকি? এই মেয়েটার জন্য কি শান্তিতে একটু ঘুমোনোও যাবে না? আল্লাহ জানে কপালে আর কি কি লেখা আছে। না না, এখানে আর শামীমের মোটেও থাকা ঠিক হবে না। সকাল হলেই সবাই মিলে শারমিনের বাসায় চলে যাবে, আর সেখানেই শারমিনকে শামীম বিয়ে করবে। আর শ্রুতিকে বিয়ে করলে শ্রুতি যদি সত্যি সত্যি বাসর ঘরে শামীমকে মেরে ফেলে? ওই শামীম, কি এত ভাবিস? আর তুই বা কেন এত ঘামতেছিস? দোস্ত, এখানে আর থাকবো না, দ্রুত এখান থেকে চলে যাব। শ্রুতির জন্য শান্তি পাচ্ছি না। ঘুমের মাঝে বসে দেখ কেমন পাগলামি শুরু করছে সাইকোটা। আচ্ছা বলতো, শ্রুতিকে কি তুই ভুলতে পারবি শামীম? না ভুলার কি আছে? সত্যি তো? না রে, ভুলতে পারবো না আমি, কিন্তু ও তো ভালো হবে না। আর ওর সাথে সারা জীবন কাটাবো কেমন করে? দেখিস না কে কি করে আমার সাথে। আমি কি কোনো কিছু ইচ্ছে করে করছি নাকি? কিন্তু করিসনি, কিন্তু এটাই সত্যি ভালোবাসা রে শামীম। যে মেয়ে তার ভালোবাসার ভাগ অন্য কারোর সাথে ভাগ করতে পারে না, তাহলে বোঝ সেই মেয়েটা তোকে কতটা ভালোবাসে। এবার অন্তত তোর বাবাকে সত্যিটা বলে তুই শামীমকে নয়, তুই শ্রুতিকে ভালোবাসিস, চুক্তিকে বিয়ে করতে চাস। না রে আজানুর, আমি আব্বুর মুখের উপর কিছুই বলতে পারবো না। ছোট থেকে আব্বুর সব কথা মেনে নিয়েছি, আর আমার আব্বু কখনো আমার খারাপ চাইবে না। কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না,
তাই বলতেছি একটাবার বলে দেখ রাজি হয় কি না। না রে ভাই, পারবো না। এবার ঘুমিয়ে পড়, সকাল সকাল বের হতে হবে। পরে কিন্তু আফসোস করিস না, বলে দিলাম। এখনো সময় আছে, বলতে পারিস তোর বাবা মাকে। কথা বাদ দে, ঘুমিয়ে পড় তুই। তারপর দুই বন্ধু দুজন দুজনকে জড়িয়ে ধরে দিল এক লম্বা ঘুম। সকাল 9টার পর ওদের দুজনের ঘুম ভাঙে। বিছানা থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে পুরো বাসা খালি আছে, কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। এই আমেনা খালা, বাসা খালি কেন? আব্বু আম্মু, মামা মামি, ভাইয়া ভাবি, শারমিন এরা কোথায় গেছে? ছোট বাবা, শারমিন মামনি সবাইকে নিয়ে যেন কোথায় গেছে, আর তোমার ঘুম থেকে উঠলেই নাস্তা দিতে বলেছে, আর ওরা তাড়াতাড়ি চলে আসবে বলেছে। কোথায় গেছে কিছু বলেছে কি তোমাকে? না ছোট বাবা, বেরোনোর সময় বলে যায়নি কোথায় যাবে। মনে হয় বিয়ের কেনাকাটা করতে গেছে, না হলে তোমার আপুর বাসায় গেছে। এসব বাদ দে শামীম, হয়তোবা তোর আপুর বাসায় গেছে, হয়তোবা তোর মামার বাসায় বলতে গেছে। দুজনে খেতে বসলে আমেনা খালা দুজনকে খেতে দিল। দুজনে খেয়ে নিয়ে কাপড় প্যাক করতে থাকলো। শামীম শ্রুতির ভয় তো থাকতে পারে না, এখনই বাসা থেকে চলে যায়। শামীমের কাণ্ড দেখে আজানুর হাসছে। ওদের কাপড় প্যাক করা হলে দুজনে বাসার ছাদে গেল। কিছু সময় কাটানোর পর নিচে এসে দেখে সবাই চলে এসেছে। কিরে তোরা দুজনে এতক্ষণ কোথায় ছিলিস? এই তো আম্মু, একটু ছাদে গিয়েছিলাম। তোমরা কখন এলে? আমরাও আসলাম একটু আগে। যা তোদের কাপড় প্যাক কর। আমাদের প্যাক করা শেষ আন্টি। তাহলে শোন, তোরা দুজন আর শারমিন বিয়ের কেনাকাটা করে তোর মামার বাসায় চলে যা। আমরা সবাই তোর মামার বাসায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, আজ সন্ধ্যায় তোদের গায়ে হলুদ, আর কালকে বিকেলে তোদের বিয়ে। সকল আত্মীয় স্বজনকে বলা হয়ে গেছে, বুঝলি? ঠিক আছে আম্মু, কিন্তু শারমিন কোথায়? শারমিন গাড়িতে বসে আছে তোদের অপেক্ষায়। আজানুর আর শামীম দুজনে উপর রুমে গিয়ে নিজের সবকিছু সাথে করে নিল। নিয়ে এসে বাইরে গেল গাড়ির কাছে। গাড়ির কাছে গিয়ে দেখলো শারমিন আগে থেকেই গাড়িতে বসে আছে, আর শারমিন কেমন কান্না করছে এমন বোঝা যাচ্ছে। তোমার কি হয়েছে শারমিন? এমন মন খারাপ করে আছো আর কান্না করছো মনে হয়। কই না তো, আমি ঠিক আছি। আসলে রাতে ঘুম হয়নি তো, তার কারণে এমন লাগতেছে। ও তাহলে ঘুমালে না কেন তুমি? আরে বিয়ে না, এই চিন্তাতেই ঘুম হচ্ছে না আমার। এসব বাদ দাও, আর গাড়ি চালাও। কেনাকাটা করে আবার বাসায় যেতে হবে। আজ তো আবার হলুদ। ও হ্যাঁ তাই তো, আমি চালাচ্ছি গাড়ি। শামীম গাড়ি চালাতে থাকলো, কিন্তু শারমিন একটা কথাও আজ বলল না। এতক্ষণ কাছে থাকলে তো কত কথা বলতো, কত কি করতো, কিন্তু আজ আবার শারমিনের কি হলো? শামীমের মাথায় কিছুই ঢুকছে না। শামীম বড় একটা শপিং মলে এসে গাড়ি দাঁড় করালো। তিনজনই নেমে মার্কেটের ভেতর গেল। একে একে বরের সবকিছু কেনাকাটা করা হলো। যখন শারমিনের মানে কনের কেনাকাটা করবে, তখন শারমিন নিজের পছন্দ মতো কোনো কিছুই কেনেনি। এতে শামীম আর আজানুর অনেকটা অবাকের চরম সীমায় পৌঁছে যায়। তবুও কোনো কথা না বলে কেনাকাটা শেষ করে একটা রেস্টুরেন্টে ঢুকে তিনজনই হালকা কিছু খায়। কারণ বলা মুশকিল, আজ গায়ে হলুদ, খেতে পারে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সব কাজ শেষ করে ওরা শারমিনের বাসায় চলে যায়। সেখানে গিয়ে দেখে সব আত্মীয় স্বজন এসে গেছে। শামীমের বড় বোনও এসেছে, দুলাভাই এসেছে, তাদের বাবা মা এসেছে। সবার মুখে হাসি, কিন্তু শারমিনের কেন জানি কোনো কারণে মন খারাপ। শারমিন রাগ করে না, মন খারাপ করে। তার নিজের রুমের দরজা বন্ধ করে দিল। সন্ধ্যার দিকে স্টেজ সাজানো শেষ হলে ছাদের ওপরে শামীমকে নিয়ে যাওয়া হয়। কিন্তু আরেকটা স্টেজ মানে শারমিনেরও তো গায়ে হলুদ হওয়ার কথা, কিন্তু তাকে তো দেখছে না শামীম। এতগুলো মানুষের ভিড়ে কাউকে বলতেও পারছে না। আজানুর তো সব কাজ করেই চলেছে, বেচারা এসেছে থেকে এই কাজ নয় তো ওই কাজ, মানে কাজ করেই চলেছে। শামীমকে হলুদ লাগানো শুরু হলো। প্রথমে ওর মা বাবা, ভাই ভাবি, আপু, দুলাভাই, মামা মামি, আরো নিকটতম আত্মীয় স্বজন গায়ে মুখে হলুদ লাগানো শুরু করে দিল। অন্যদিকে বক্সে গান বাজছে, আর ছোট বড় সব ছেলে মেয়ে ডান্স করছে। কিছু মেয়ে মুখ ঢেকে এসে শামীমের মুখে হলুদ লাগিয়ে দিল। হলুদ পর্ব শেষে যখন শামীমকে গোসল করানো হবে, তখন শামীম ওর ভাবিকে জিজ্ঞেস করে, ভাবি শারমিন কোথায়? আজ তো ওরও হলুদ হওয়ার কথা। ওর নিচে হলুদ হচ্ছে, বরকনের পাশাপাশি হলুদ করতে নেই, বুঝলি তুই? এতে বরকনের অমঙ্গল হয়নি। এবার গোসলটা সার। ভাবি এখানে তো সবাই আছে, তাহলে নিচে কে শারমিনকে হলুদ মেখে দিচ্ছে? ওর বান্ধবীগুলো আসছে, আর দেখলি না
মামা মামি আপু বাবা মা সবাই নিচে গিয়েছিল। আর এটা তো আমাদের বাসা না, বুঝিস না কেন? তাই দরদ আমাদের জন্য। ঠিক আছে তাহলে। সামিমকে সবাই মিলে গোসল দিয়ে দিল। গোসল করা শেষে সামিম আর আজানুর নিজেদের রুমে গেল। রুমে আজানুর সামিমকে অনেক বলল শারমিনকে বিয়ে না করতে, কিন্তু সামিমের একটাই কথা, সে তার বাবার কথার অবাধ্য হতে পারবে না। পরের দিন বিকেলে শারমিনকে বধূ আর সামিমকে বর সাজিয়ে পাশাপাশি বসানো হলো। দুজনকে অনেক সুন্দর লাগছে, কিন্তু সামিমের মনে হচ্ছে কিছু একটা সে আজ হারিয়ে ফেলতে যাচ্ছে। এখানে যে সামিমের কোনো কিছুই করার নেই, কাজী এসে গেছে, সবকিছু লেখা শেষ, এবার শুধু কবুল বলার পালা। কাজী যখন সামিমকে কবুল বলতে বলল, সামিম কবুল বলার আগে সামনে তাকিয়ে দেখে শ্রুতি লম্বা ছুরি নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। বকুল, আবুল, বকুল, আবুল, আব্বু বাঁচাও, আমি বলবো না কবুল। সামিমের এমন ভয়ের কাণ্ড দেখে সবাই মুচকি হাসতে থাকলো। শ্রুতি এবার সামনে এসে স্টেজ থেকে সামিমের শার্টের কলার ধরে টেনে নিচে নামালো। আমার সাথে প্রেম করবি, আমাকে ভালোবাসবি, আর বিয়ে করবি অন্য কাউকে, আজ তোর খবর করে ছেড়ে দিব। অনেক কাঁদিয়েছিস আমাকে, এইবার সারা জীবন তোকে কাঁদাবো। এই কাজে বিয়ে পড়ান, দেখি এ কবুল বলে কিনা। না না না, আমি নিজের জীবনের সুখ নষ্ট করবো না তোমাকে বিয়ে করে। তুই কেন? তোর বাপও বিয়ে করবে আজ। আলহামদুলিল্লাহ, তাহলে বেঁচে গেলাম। আমার আব্বুকেই বিয়ে করো। কি বললি তুই? আজ তোকে জবাই দিব আমি এখানে। বল, বিয়ে করবি নাকি মরবি, নাকি বউ বাচ্চা নিয়ে সুখে থাকবি? আব্বু আম্মু বাঁচাও। তোকে কোনো বাঁচাবাছি নেই, প্রেম করতে পারলি আর আমাদের বলতে পারলি না। কাজী সাহেব বিয়ে পড়ান আপনি, আর শারমিন মামুনি তুই ঠাই আমাদের কাছে। আব্বু সোনা চাঁদ, আর আব্বু আম্মু বলে লাভ নেই, এখন থেকে শ্রুতি বউ বউ করবি। আপু ভাইয়া ভাবি দুলাভাই বাঁচাও। যেমন প্রেম করেছিস এবার তেমন বিয়ে কর, আমরা কিছুই জানি না। প্রেম করার সময় আমাদেরকে তো বলেছিস কখনো? এবার প্রেম করলে জানাবো তোমাদের, এবার বাঁচাও আমাকে। কি আবার প্রেম করতে চাস? আজ বয়সর ঘরে পৌঁছাবো তোকে আমি কে। কাজী সাহেব, মৌলভী সাহেব, কি হলো? বিয়ে পড়ান আপনারা? যাব বাবা, কেউ তাহলে সামিমের কথা শুনলো না। অবশেষে শ্রুতির সাথে বিয়ে হয়ে গেল। বেচারা সামিমের মুখটা দেখার মতো ছিল। সন্ধ্যার আগেই বরকনে সামিমদের বাসায় চলে আসলো। বাসর ঘরে শ্রুতি বউ সেজে বসেই থাকলো, আর সামিমকে অনেক জোর করে বাসর ঘরে পাঠানো হলো। ভয়ে একদিকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকলো সামিম। এভাবে অনেকক্ষণ থাকার কারণে শ্রুতি নিজে এসেই সামিমের পায়ে হাত দিয়ে সালাম করলো। তবুও সামিম কোনো কথা বলল না বা শ্রুতিকে ধরল না। কি হলো এটা? এভাবে আছো যে? আসো আমার সাথে। আমাকে শাস্তি দিবে জানি, আমি ভুল করেছি বলে। আমি কি এতটাই খারাপ স্বামী যে নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করব আমি? তুমি জানো এই কয়দিন কেঁদে দিন রাত পার করেছি। কাল সকালে যদি শারমিন আর তোমার পরিবারের মানুষ আমাদের বাসায় না যেত, তাহলে কালকেই আমার জীবনের শেষ দিন ছিল। এত স্ট্রং একটা মেয়ে হয়েও ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে আত্মহত্যা করতে চাইছিলাম। মানে শারমিনের কারণে আজ আমি তোমাকে আপন করে পেয়েছি। সে নিজেই তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। আর আজ যা দেখলাম সব তোমার ভাই ভাবি সাজানো নাটক ছিল। সবাই এন্ডিং শেষ করে বিয়ে করে এনে দেখে বাসর ঘরে তার গার্লফ্রেন্ড। আর তোমার ভাই ভাবি চেয়েছে এটা যেহেতু সাইকো গার্লফ্রেন্ডের গল্প, তো একটু অন্যরকম হোক, তাই এরকম করে সাজানো। তার মানে কালকে শারমিন তোমাদের বাসায় গেছে আর সব ঠিক করেছে, তার জন্য বিয়ের সব পোশাক তোমার পছন্দের কিনেছে। তুমি তোমার বাবা মাকে বলতে পারবে না বলে সব শারমিন নিজেই করেছে। আর এতদিন তোমার কুকীর্তি ধরতে পেরেছি আজানুরের জন্য। তুমি যেখানে যেতে, যার সাথে দেখা করতে, সব আজানুরকে বলতো, আর আজানুর আমাকে বলতো। এই জন্য তো ধরতে পেরেছি। আর এতদিন তোমার সাথে এমন করার জন্য সরি। এবার থেকে আর সাইকো গার্লফ্রেন্ড থাকবো না, লক্ষ্মী বউ হয়ে দেখাবো, কথা দিলাম। যা বলবে তাই শুনবো। তাহলে আর দেরি কিসের, বাসরটা সেরে ফেলেই। আরে লাইট বন্ধ করো,
সব পাঠক পাঠিকারা দেখতেছে তো। লাইট সব বন্ধ, জুনিয়র সামিমকে আনার মিশন চলছে।